2026 সালে যারা হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন, যারা জীবনে প্রথমবারের মতো হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং যারা বারবার হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় অকৃতকার্য হচ্ছেন, তাদের জন্য কিন্তু আমার আজকের এই ক্লাসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন যে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা কিন্তু সর্বমোট 25 মার্কের উপরে অনুষ্ঠিত হয় এবং এই 25 মার্কের মধ্যে কিন্তু পাস মার্ক হচ্ছে 12, সময় হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে কিন্তু আমাদেরকে 3টা ড্রাফটিং কিন্তু লিখতে হবে। প্রশ্নের মান বন্টনটা আমরা একটু দেখে আসি, চলেন। প্রশ্নের যে মান বন্টন, 3টা পার্টে আমাদের টোটাল প্রশ্ন আসবে। গ্রুপ এ আপনারা দেখতে পাচ্ছেন, গ্রুপ এতে আমাদের মার্কস হচ্ছে 8 এবং গ্রুপ এতে সিভিল ড্রাফটিং থেকে আমাদের যে প্রশ্ন আসে সেটা হচ্ছে যে সিভিল আপিল আসে, সিভিল রিভিশন আসে। এখানে আমাদের প্রশ্ন আসবে কয়টা? আমাদের প্রশ্ন আসবে 2টা এবং এখানে যে 2টা প্রশ্ন আমাদের আসবে সেই 2টা প্রশ্নের মধ্যে আমাদেরকে লিখতে হবে কয়টা? একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আপনারা খেয়াল করেন এই যে সিভিল আপিল এবং সিভিল রিভিশন, এই পার্টের থেকে আমার কোশ্চেন হচ্ছে 2টা, আমাকে অ্যান্সার করতে হবে একটা। এখন প্রশ্ন হচ্ছে যে প্রশ্নটা কি একটা সিভিল আপিল থেকে আসবে, একটা সিভিল রিভিশন থেকে আসবে, এরকম প্রশ্ন আসবে, নাকি 2টা সিভিল আপিল আসতে পারে আবার 2টা সিভিল রিভিশন আসতে পারে? উত্তর হচ্ছে যে প্রশ্ন কিন্তু 2 রকমই হতে পারে। প্রশ্ন কিন্তু সচরাচর একটা সিভিল আপিল ড্রাফটিং দেয় এবং আরেকটা হচ্ছে কি সিভিল রিভিশনের ড্রাফটিং দেয়। কিন্তু 2025 সালে কিন্তু আমরা দেখেছি বা ইতিপূর্বেও কিন্তু আমরা দেখেছি যে অনেক সময় কিন্তু 2টা সিভিল আপিল চলে আসে, আবার অনেক সময় কিন্তু 2টা সিভিল রিভিশন চলে আসে। তাহলে আপনি যদি সফলতার সাথে এই সিভিল পার্টের প্রশ্ন অ্যান্সার করতে চান, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে? সিভিল আপিলটাও কিন্তু আপনাকে ভালো করে শিখতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম সিভিল রিভিশনটাও কিন্তু আপনাকে ভালো করে শিখতে হবে। এরপরে দেখেন আমরা গ্রুপ বিতে চলে যাচ্ছি। গ্রুপ বিতেও আমাদের মার্কস হচ্ছে 8 এবং এই গ্রুপ বিতে আমাদের কি কি ধরনের প্রশ্ন আসে আমরা একটু দেখি। ক্রিমিনাল ড্রাফটিং এর যে পার্ট, সেই পার্টের থেকে আমাদের প্রশ্ন আসে হচ্ছে কি ক্রিমিনাল আপিল আসে। তারপরে আপনারা দেখেন আমাদের প্রশ্ন আসে হচ্ছে কোয়াশমেন্ট আন্ডার সেকশন 561A অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, তার মানে ফৌজদারি কার্যবিধির 561 ক ধারার অধীন দরখাস্ত আসে। এবং আরেকটা প্রশ্ন কিন্তু আসে, এই প্রশ্নটা কিন্তু সব সময় যে আসে এরকম না, এটা কিন্তু মাঝে মধ্যে আসে আর কি, ঠিক আছে। আমরা যদি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব যে 2 থেকে একবার কিন্তু আমাদের এই ফৌজদারি কার্যবিধির 491 ধারার অধীনে যে দরখাস্তটা, এটা কিন্তু 2 থেকে একবার এসেছে। আমাদের সচরাচর যে প্রশ্নটা ক্রিমিনাল ড্রাফটিং থেকে আসে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ক্রিমিনাল আপিল আসে এবং কোয়াশমেন্ট আসে। এখন প্রশ্ন হচ্ছে যে একটা ক্রিমিনাল আপিল দিতে পারে, আবার একটা কোয়াশমেন্ট দিতে পারে, আবার একসাথে কিন্তু এরকমও প্রশ্ন হতে পারে যে 2টা ক্রিমিনাল আপিল দিয়ে দিছে, আবার কিন্তু এটাও হতে পারে যে 2টা কোয়াশমেন্টের প্রশ্ন এসেছে। তা আপনাকে কিন্তু এখানেও কি করতে হবে? আপনাকে কিন্তু এখানে 3টা বিষয়ের উপরেই কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে। বলা যায় না দেখা গেল আপনার এই 491 ধারার দরখাস্ত থেকেই 2টা প্রশ্ন চলে আসছে ক্রিমিনাল পার্টে, তখন তো আপনি কি করবেন? আপনি কিন্তু তখন কিন্তু ফেল করার সম্ভাবনাটা বেশি হয়ে যাবে। আপনি প্রিপারেশন নিছেন কি? আপনি প্রিপারেশন নিছেন হচ্ছে যে ক্রিমিনাল আপিল আর কোয়াশমেন্ট। আপনি মনে করছেন যে 491 ধারা 2টা দিবে না, কিন্তু যদি দিয়ে দেয়, দিয়ে দিলে কিন্তু আপনার জন্য কিন্তু বিপদ। আসলে এখন কিন্তু হাইকোর্ট পরীক্ষার যে প্রশ্ন, এই প্রশ্নের ধরনটা কিন্তু আগের মতো নাই। এখন কিন্তু প্রশ্নের ধরনটা কিন্তু চেঞ্জ হয়েছে। হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা কিন্তু এখন অনেক বেশি কঠিন। আপনাকে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, কমপ্লিট প্রিপারেশন নিতে হবে। এবং শুধুমাত্র ড্রাফটিং শিখলেই কিন্তু হবে না, আপনাকে কিন্তু আগে প্রবলেমেটিক কোশ্চেনটাকে ফাইন্ড আউট করা শিখতে হবে। আমি সেই প্রশ্নে পরে যাচ্ছি। আমরা তাহলে দেখলাম যে আমাদের ক্রিমিনাল পার্টের থেকেও কিন্তু আমাদেরকে 3টা ড্রাফটিং মোটামুটি ভালো করে শিখতে হবে। একটা হচ্ছে ক্রিমিনাল আপিল, একটা হচ্ছে কোয়াশমেন্ট এবং আর একটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 491 ধারার অধীন দরখাস্ত। আচ্ছা, এরপরে আমরা চলে যাব গ্রুপ সি। গ্রুপ সিতে মার্কস কিন্তু এক বেশি। কেন মার্কস এক বেশি সেটার পিছনেও কিন্তু কি আছে? রিজন আছে। এখানে মার্কস কিন্তু 9 মার্কস। কেন? তার কারণ হচ্ছে রিটটা কিন্তু একটু কঠিন। আর আপনারা কিন্তু নিম্ন আদালতে কিন্তু রিটের বিষয়ে কোনো প্র্যাকটিস কিন্তু আপনারা করেন না। আপনারা সিভিল প্র্যাকটিস করেন বা ক্রিমিনাল প্র্যাকটিস করেন,
রিট বিষয়টা কিন্তু আপনাদের জন্য সম্পূর্ণ আননোন একটা বিষয়। হ্যাঁ, আপনারা ভার্সিটিতে পড়ছেন বা আপনারা যখন ল কলেজে পড়াশোনা করছেন তখন পড়ছেন, বাট প্র্যাকটিক্যালি আপনাদের কিন্তু নিম্ন আদালতে রিট নিয়ে কোনো কাজ নাই। এই জন্য রিটটা কিন্তু আপনাদের জন্য কঠিন, আর এই রিটে কিন্তু 1 মার্কস কিন্তু বেশি। এই রিটের থেকে প্রশ্ন আসতে পারে আপনার হ্যাবিয়াস কর্পাসের থেকে আসতে পারে, রিট অফ হ্যাবিয়াস কর্পাস, তারপর হচ্ছে রিট অফ ম্যান্ডামাস, তারপর হচ্ছে আমাদের রিট অফ প্রহিবিশন, রিট অফ সার্সিউরি, রিট অফ কোয়ারেন্টো। আমাদের 5 প্রকারের রিটের কথা বলা আছে বাংলাদেশ সংবিধানের 102 নম্বর অনুচ্ছেদে। এবং এই বাংলাদেশ সংবিধানের যে 102 নম্বর অনুচ্ছেদ, এটা কিন্তু আপনাদেরকে ভালো করে পড়তে হবে। এবং এই 102 নম্বর অনুচ্ছেদে যে 5 প্রকারের রিটের কথা বলা আছে, এই 5 প্রকারের রিটের থেকে যে কোনো 2টা রিট কিন্তু আপনার পরীক্ষায় আসতে পারে। সেই 2টার থেকে আপনাকে একটা লিখতে হতে পারে। আবার যদি কোনো কারণে 2টা হ্যাবিয়াস কর্পাস দিয়ে দেয়, 2টা যদি হ্যাবিয়াস কর্পাস দিয়ে দেয়, আপনার করার কিছু আছে? আপনার করার কিছু কিন্তু নাই। আবার যদি মনে করেন যে 2টা রিট অফ কোয়ারেন্টো দিয়ে দিছে, আপনার করার কিছু আছে? আপনার করার কিছু কিন্তু নাই। তাহলে আমি যেটা আপনাদেরকে বলবো, আপনারা যদি সফলতার সাথে কনফিডেন্সের সাথে যদি পাস করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই যে 5 প্রকারের যে রিট, এই 5 প্রকারের রিট সম্পর্কে ভালো আইডিয়া থাকা লাগবে। অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনাদের কি থাকা লাগবে, ফরম্যাটগুলো কিন্তু ভালোভাবে কিন্তু আয়ত্ত করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের পরবর্তী যে আলোচনা, সেই পরবর্তী আলোচনাতে যাব। আমরা প্রথমে সিভিল ড্রাফটিং নিয়ে একটু আলোচনা করব, যে সিভিল ড্রাফটিং এর প্রিপারেশনটা আপনারা কিভাবে নেবেন, সিভিল ড্রাফটিং এর প্রশ্নগুলো আপনারা কিভাবে ফাইন্ড আউট করবেন, এবং সিভিল ড্রাফটিংটাকে সঠিকভাবে পরীক্ষার হলে লিখতে গেলে আপনাকে কোন কোন বিষয়ের উপরে জোর দিতে হবে, ফোকাস করতে হবে। দেখেন, এই যে লাস্ট যে কয়েক বছর ধরে প্রশ্ন হচ্ছে হাইকোর্ট পারমিশনের, সেই প্রশ্নগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে সিভিলের প্রশ্ন ধরা সব থেকে বেশি কঠিন। সিভিল আপিলের ড্রাফটিং হবে নাকি সিভিল রিভিশনের ড্রাফটিং আমাকে করতে হবে, এই প্রশ্নটা ফাইন্ড আউট করাটা কিন্তু সব থেকে বেশি কঠিন হয়ে গেছে। কেন কঠিন হয়ে গেছে? তার কারণ হচ্ছে যে অনেক আগে প্রশ্নের মধ্যে কিন্তু একটা ডিকটেশন দেয়া থাকতো যে আপনি সিভিল আপিলের ড্রাফটিং লেখেন অথবা সিভিল রিভিশনের ড্রাফটিং লেখেন। বাট রিসেন্টলি যে কোশ্চেনগুলো হচ্ছে, আমরা যদি বিগত 3-4 বছরের প্রশ্নগুলো দেখি, তাহলে আমরা দেখতে পারি যে প্রশ্নের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো ডিকটেশন থাকে না। প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রথমে প্রবলেমেটিক কোশ্চেন থাকে, সেই প্রবলেমেটিক কোশ্চেনটা কিন্তু আমাদেরকে সলভ করা লাগে। সলভ করার পরে আমাদেরকে কিন্তু বোঝা লাগে যে আমাকে এখানে আপিল করা লাগবে নাকি রিভিশন করা লাগবে। তাহলে এই যে আপিল করতে হবে না রিভিশন করতে হবে, এইটা ধরাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এই সিভিল ড্রাফটিং এর ক্ষেত্রে। কারণ ড্রাফটিং এর তো ফরম্যাট আসলে কাছাকাছি, আপিলের সাথে আপনার রিভিশনের ড্রাফটিং এর ফরম্যাটের যে পার্থক্য, সামান্য কিছু পার্থক্য আছে, এগুলো আপনি কয়েকবার লিখলেই কিন্তু কি করতে পারবেন, মনে রাখতে পারবেন। আর আপনি যদি প্রশ্নটা ধরতে ব্যর্থ হন, তখন কিন্তু আপনার অ্যান্সারটা সম্পূর্ণরূপে কি হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। আর অ্যান্সারটা যখন ভুল হয়ে যাচ্ছে, তখন ওই প্রশ্নে যদি যিনি খাতা দেখবেন, বিজ্ঞ যে বিচারপতি খাতা দেখবেন, উনি কিন্তু চাইলে আপনাকে 0 মার্কসও দিয়ে দিতে পারে। তার কারণ হচ্ছে যে আপনি সবকিছু ঠিক লিখছেন, আপনি সিভিল আপিল একদম A to Z ভালোভাবে লিখছেন, কিন্তু আপনার যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নের অ্যান্সার হবে হচ্ছে সিভিল রিভিশন। আপনি সিভিল রিভিশন লেখার কথা, আপনি লিখে ফেলছেন সিভিল আপিল, তাহলে কিন্তু সমস্যা। এই জায়গাটাতে কিন্তু আপনাদেরকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আপনি সিভিল পার্টের প্রশ্নটা আপনি সহজে কিভাবে ধরবেন, বা আপনাকে সিভিল আপিলের ড্রাফটিং করতে হবে নাকি সিভিল রিভিশনের ড্রাফটিং করতে হবে, এইটা বুঝতে গেলে আপনাকে কোন বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে বা কোন জায়গাগুলোতে জোর দিতে হবে। দেখেন, আপিলের ড্রাফটিং করতে হবে নাকি রিভিশনের ড্রাফটিং করতে হবে, সেটা বুঝতে গেলে আমাদেরকে ধারা 96, ধারা 104 ও আদেশ 43 বিধি 1 আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। আমি কোন আইনের কথা বলতেছি? অবভিয়াসলি আমি দেওয়ানি কার্যবিধির কথা বলতেছি। দেওয়ানি কার্যবিধির ধারা 96, দেওয়ানি কার্যবিধির ধারা 104 এবং দেওয়ানি কার্যবিধির আদেশ 43 বিধি 1, এই কয়েকটা জায়গা যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রশ্নটা পড়ে বুঝতে পারবেন যে এখানে আপনাকে সিভিল আপিলের ড্রাফটিং করতে হবে নাকি সিভিল রিভিশনের ড্রাফটিং করতে হবে। আমি আর একটু বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। খেয়াল করেন,
দেওয়ানি মোকদ্দমায় আদেশ ও ডিক্রির বিরুদ্ধে আপিল দায়েরের বিধান আছে। আমাদেরকে দেখেন আদালতের রায়টা বুঝতে হবে, বুঝতে পারছি কিনা। আমরা হাইকোর্টের কাছে আপিল করব অথবা হাইকোর্টের কাছে আমরা রিভিশন ফাইল করব, এটা আমরা নিম্ন আদালতের রায়ে সংক্ষুব্ধ হয়ে করব না। তাহলে আমাদেরকে প্রথমেই কিন্তু নিম্ন আদালতের রায়টা ভালো করে বুঝতে হবে। নিম্ন আদালতের রায়টাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিক্রি এবং আর একটা হচ্ছে কি আদেশ। সাধারণত ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করতে হয়। কোথায় বলা আছে? ধারা 96-তে কিন্তু এটা বলে দেওয়া আছে যে ডিক্রির বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? আপিল করতে হবে। এটা হচ্ছে সাধারণ নিয়ম। কিন্তু এই সাধারণ নিয়মের কিন্তু ব্যতিক্রম আছে। 4টা ডিক্রি আছে, যেই 4টা ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না। ওই 4টা ডিক্রির বিরুদ্ধে আপনাকে রিভিশন দায়ের করতে হবে। তাহলে আপনি নিম্ন আদালতের রায়টা যদি আপনি বোঝেন, আপনার যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা লাইন বাই লাইন পড়ে আপনি খেয়াল করবেন যে নিম্ন আদালত এখানে ডিক্রি দিছে কিনা। ডিক্রি দিলে আপিলের ড্রাফটিং করতে হবে। নিম্ন আদালত ডিক্রি দিছে কিন্তু ওই ডিক্রিটা এই 4টা ডিক্রির মধ্যে পড়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি আর আপিল করতে পারবেন না, তখন কিন্তু আপনাকে রিভিশন ফাইল করতে হবে। তাহলে এটা একটু আমাদেরকে মাথার মধ্যে ঢুকাইতে হবে যে আমরা যখন প্রশ্নটা পড়ব তখন আমাদেরকে দেখতে হবে যে লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ অথবা লার্নেড ডিস্ট্রিক্ট জাজ উনি কি ডিক্রি দিছে না অর্ডার দিছে। যদি ডিক্রি দেয় তাহলে সেই ডিক্রিটা আবার এই 4টা ডিক্রির মধ্যে পড়ে কিনা। যদি এই 4টা ডিক্রির মধ্যে না পড়ে তাহলে তো আমরা আপিল করব, আর যদি এই 4টা ডিক্রির মধ্যে পড়ে তখন কিন্তু আপিল করা যাবে না, তখন কিন্তু আমাদেরকে রিভিশন ফাইল করতে হবে। তা আমি আপনাদেরকে এই 4টা ডিক্রি এখন একটু বলবো, আর আমি আপনাদেরকে বিগত সালের প্রশ্নগুলো দুইটা প্রশ্ন আমি আপনাদেরকে সিভিল পার্টের একটু পরে কিন্তু সলভ করে দেখাবো যে আপনারা সহজে কিভাবে নির্ণয় করতে পারবেন যে আপনার নিম্ন আদালতের রায় কোথায় থাকে এবং রায়টা নিম্ন আদালত কি দিয়েছে। এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। তা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন 4টা ডিক্রি। এই যে আপোষ ডিক্রি, ঠিক আছে, কম্প্রোমাইজ ডিক্রি, এটার বিরুদ্ধে রিভিশন ফাইল করতে হয়। এটার বিরুদ্ধে কিন্তু আপিল করার কোনো সুযোগ নাই। তারপরে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার অধীন দখল পুনরুদ্ধারের মোকদ্দমায় প্রদত্ত ডিক্রি, এই ডিক্রির বিরুদ্ধেও আপনাকে কি করতে হবে? রিভিশন ফাইল করতে হবে। স্মল কজেস কোর্ট প্রদত্ত ডিক্রি, এটার বিরুদ্ধেও রিভিশন ফাইল করতে হবে। এবং আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে যে আপিল আদালত প্রদত্ত ডিক্রি, এই আপিল আদালত প্রদত্ত ডিক্রি, এটার বিরুদ্ধেও কিন্তু আমাদেরকে কি করতে হবে? রিভিশন ফাইল করতে হবে। আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা যে প্রশ্নটা সলভ করব হাইকোর্ট পারমিশন পরীক্ষার জন্য, ওই প্রশ্নের মধ্যে যে ডিক্রিটা কে দিছে, অ্যাপিলেট কোর্ট যদি ডিক্রি দিয়ে থাকে তখন কিন্তু সেটার বিরুদ্ধে আপিল করা যাবে না, তখন কিন্তু সেটার বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? রিভিশন ফাইল করতে হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। মনে করেন যে আপনি প্রশ্ন পড়তেছেন, প্রশ্নের মধ্যে কিন্তু আপনি দেখছেন যে লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ একটা ডিক্রি দিছে, আপনি এরপর আর পড়লেন না, আপনি দেখলেন যে ডিক্রি দিছে, তাহলে আমরা আপিল করতে হবে। কিন্তু এর নিচে আরো 3 লাইন ছিল, লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ একটা ডিক্রি দিছে, সেই ডিক্রির বিরুদ্ধে তো আপনি আবার সেই ডিক্রির বিরুদ্ধে তো আপনি আবার কি করছেন? ডিস্ট্রিক্ট জাজের কাছে আপিল করেছেন না। তা ডিস্ট্রিক্ট জাজ ওই আপিল মামলাতে যদি আবার ডিক্রি দেয়, তখন ডিস্ট্রিক্ট জাজ আপিল মামলাতে যখন ডিক্রি দিল তখন ডিস্ট্রিক্ট জাজ কোন কোর্ট? ডিস্ট্রিক্ট জাজ হচ্ছে অ্যাপিলেট কোর্ট। আর অ্যাপিলেট কোর্ট যখন কোনো ডিক্রি দিবে সেই ডিক্রির বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? রিভিশন ফাইল করতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। তাহলে আমরা ডিক্রির বিষয়টা ক্লিয়ার, ডিক্রির বিষয়টা ক্লিয়ার এবং ডিক্রির বিষয়টা সহজ যে আমরা সাধারণত ডিক্রির বিরুদ্ধে আপিলের ড্রাফটিং করব। শুধুমাত্র 4টা ডিক্রি আমি আপনাদেরকে একটু আগে দেখালাম, ওই 4টা ডিক্রির বিরুদ্ধে আমরা কি করব? রিভিশনের ড্রাফটিং করব। এখন আসি, নিম্ন আদালত যদি ডিক্রি না দিয়ে একটা আদেশ দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা আপিলের ড্রাফটিং করব নাকি আমরা সেই ক্ষেত্রে রিভিশনের ড্রাফটিং করব? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে নিম্ন আদালত যে ডিক্রিটা দিছে সেটা কি অ্যাপিলেবল, নিম্ন আদালত যে আদেশটা দিছে সেটা কি অ্যাপিলেবল অর্ডার নাকি নন আপিলেবল অর্ডার, এটা আমাদেরকে বুঝতে হবে। আমি আবারও বলতেছি, নিম্ন আদালত যদি কোনো আদেশ দেয় তখন আমাকে আপিল করা লাগবে নাকি রিভিশন করা লাগবে, এটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে নিম্ন আদালত যে আদেশটা দিছে সেই আদেশটা আপিলযোগ্য আদেশ নাকি সেই আদেশটা আপিল অযোগ্য আদেশ। সেই আদেশটা যদি আপিলযোগ্য আদেশ হয়
তাহলে আমাদেরকে কি করতে হবে? আপিল দায়ের করতে হবে। সেই আদেশটা যদি আপিল অযোগ্য আদেশ হয় তখন আমাদেরকে কি করতে হবে? রিভিশন ফাইল করতে হবে। খুব সহজ কনসেপ্ট। কিন্তু এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে নিম্ন আদালতের যে আদেশটা সেটা আপিলযোগ্য কিনা অথবা আপিল অযোগ্য কিনা, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝতে গেলে আপনাদেরকে কিছু জিনিস মুখস্থ করা লাগবে এবং এইটাই একটা কঠিন কাজ। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদেরকে এই দেওয়ানি কার্যবিধির 104 ধারা, এই 104 ধারাতে আমাদের কি আছে? আমাদের কিন্তু 104 ধারাতে 3টা আপিলযোগ্য আদেশ আছে। দেখেন, খেয়াল করেন, এই 104 ধারাতে 3টা আপিলযোগ্য আদেশ আছে এবং আমাদের আদেশ 43 বিধি 1, এই আদেশ 43 বিধি 1 এখানেও প্রায় কিন্তু এই আদেশ 43 বিধি 1 এখানেও প্রায় কিন্তু আমাদের প্রায় 25টা মতো আপিলযোগ্য আদেশ আছে। তাহলে এই যে আপিলযোগ্য আদেশগুলো আছে সেই আপিলযোগ্য আদেশগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আমি আজকে এই আপিলযোগ্য আদেশগুলো নিয়ে আলোচনা করব না। এইটার উপর আমার একটা মাস্টার ভিডিও আছে। যারা আপনারা সহজে আপিলযোগ্য আদেশগুলো মনে রাখতে চান তাদেরকে আমি বলবো যে আমাদের বোনাফাইড ল একাডেমির পেজে আমার একটা মাস্টার ভিডিও আছে। ঠিক আছে, খুব ভালো একটা ভিডিও আমি তৈরি করেছি যে সহজে আপনি সবগুলো আপিলযোগ্য আদেশ কিন্তু মনে রাখতে পারবেন। আমি খুব সংক্ষেপে সহজভাবে উদাহরণ দিয়ে কিন্তু আমি ওই ভিডিওটার মধ্যে কিন্তু বুঝাইছি এবং এখন আমি এটা আলোচনা করব না, কারণ এটা আলোচনা করতে গেলে তো 50 মিনিট লাগবে। তো আমার ওই যে 50 মিনিটের একটা ভিডিও আমার আছে যেখানে আমি শুধুমাত্র আপিলযোগ্য আদেশগুলো নিয়ে কথা বলেছি, সেটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন যে কোন আদেশগুলো আপিলযোগ্য আদেশ এবং কোন আদেশগুলো আপিল অযোগ্য আদেশ। আপিলযোগ্য আদেশ হলে আপিল করতে হবে, আপিল অযোগ্য আদেশ হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে রিভিশন ফাইল করতে হবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আমি তো মোটামুটি পড়লাম, আমি তো অর্ডার 43 রুল 1 এখানে যে আপিলযোগ্য আদেশগুলো আছে এগুলো তো আমি মুখস্থ করে ফেলেছি। আমি তো ধারা 104-এর যে 3টা আপিলযোগ্য আদেশ আছে এটাও তো আমি মুখস্থ করে ফেলেছি, কিন্তু আমি তো ইংরেজি বুঝি না বা আমার তো ইংরেজি বুঝতে গেলে একটু সমস্যা হয়। আমি এত বড় প্রশ্ন, বিশাল বড় একটা প্রশ্ন কিন্তু থাকে, সময় কিন্তু কম থাকে। তা এই যে শর্ট টাইমের মধ্যে এত বড় প্রশ্ন আমি আসলে কিভাবে বুঝবো আর কি? ঠিক আছে, এই পুরো প্রশ্ন পড়তে তো আমার সময় লাগে। তা আমি আপনাদেরকে এখন দেখাবো যে আপনাকে পুরো প্রশ্ন আসলে পড়ার দরকার নাই, কারণ প্রশ্নের মধ্যে একটা জায়গা আছে, ওই জায়গাটা যদি আপনি বোঝেন, প্রশ্নের মধ্যে আদালতের একটা রায় আছে, নিম্ন আদালতের রায়। নিম্ন আদালতের রায়টা যদি আপনি ধরতে পারেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনাকে আপিলের ড্রাফটিং করতে হবে না রিভিশনের ড্রাফটিং করতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে শুধু ধারা 96 এবং এর সাথে যে 4টা ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না, রিভিশন দায়ের করতে হয়, ওই 4টা ডিক্রি মনে রাখতে হবে এবং আপনাকে কোনগুলো আপিলযোগ্য আদেশ এটা যদি আপনার মনে থাকে, এরপরে যাই আপনি ইংরেজি যদি ভালো নাও পড়তে পারেন বা মিনিং যদি নাও বোঝেন অথবা পুরো প্রশ্ন যদি আপনি নাও পড়তে চান তারপরেও কিন্তু আপনি প্রশ্নটা ধরতে পারবেন। কিভাবে আপনি পুরো প্রশ্ন না পড়ে প্রশ্নের যে ম্যাটেরিয়াল পার্ট, প্রশ্নের মধ্যে আদালতের যে রায়ের অংশটুকু ওইটুকু পড়েই আপনি নির্ধারণ করবেন যে আপনাকে আপিলের ড্রাফটিং করতে হবে নাকি রিভিশনের ড্রাফটিং করতে হবে, সেটা আমি আপনাদেরকে এখন হাতে কলমে দেখাবো এবং আমি এটা এই 2025 সালে যে প্রশ্ন এসেছে সেটার আলোকেই আমি আপনাদেরকে এখন দেখাবো। তাহলে চলেন আমরা ওইটাতে একটু যাব। আমি আপনাদেরকে এখন দেখাবো যে আপনারা পুরো প্রশ্ন না পড়ে আপনারা সহজে কিভাবে আপনারা নির্ণয় করবেন যে আমাদেরকে আপিলের ড্রাফটিং করতে হবে নাকি আমাদেরকে রিভিশনের ড্রাফটিং করতে হবে। কিন্তু এক্ষেত্রে আমি আগেই বলে দিচ্ছি যে আপনাদেরকে কিন্তু ওই 4টা ডিক্রি কিন্তু মুখস্থ রাখা লাগবে, পাশাপাশি আপনাদেরকে কিন্তু আপিলযোগ্য আদেশগুলো কিন্তু মনে রাখা লাগবে। এখন দেখেন, এই যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটা কিন্তু 2025 সালে আসছে। 2025 সালে সিভিল পার্টের যে 2টা প্রশ্ন এসেছে সেই 2টা প্রশ্নই আমি আপনাদেরকে এখন দেখাবো এবং ওই 2টা প্রশ্ন থেকেই আমি আপনাদেরকে দেখাবো যে দেখেন পুরো প্রশ্ন পড়ার দরকার নাই বা পুরো প্রশ্ন বোঝার দরকার নাই। হ্যাঁ, অবশ্যই পুরো প্রশ্ন পড়তে হবে, কিন্তু পুরো প্রশ্ন কিন্তু বোঝার দরকার নাই। পুরো প্রশ্নের মধ্যে নির্দিষ্ট যে জায়গাটা ওইটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি ধরতে পারবেন যে আপনাকে সিভিল আপিলের ড্রাফটিং করতে হবে নাকি সিভিল রিভিশনের ড্রাফটিং করতে হবে। একটু খেয়াল করেন, দেখেন আমি প্রশ্নটা পড়া শুরু করলাম
দ্য প্লেইনটিভ এ ফাইল দ্য টাইটেল স্যুট নাম্বার 20/2025 বিফোর দ্য 5th জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। মনে করেন আমি এইভাবে লাইন বাই লাইন পড়তেছি, কিন্তু আমি বুঝতেছি না। তো এইভাবে আমি লাইন বাই লাইন পড়তে থাকতেছি, লাইন বাই লাইন পড়তে থাকতেছি, পড়তে পড়তে আমি চলে আসলাম কোন জায়গায় দেখেন, পড়তে পড়তে আমি চলে আসলাম এই জায়গায়, এই যে লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। এই যে লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ লেখা আছে, তার মানে এখন থেকেই নিম্ন আদালতের যে রায়, সেই রায়টা শুরু হয়ে গেছে। এখানে আমরা বোল্ড করে দিছি। আপনারা বলতে পারেন যে পরীক্ষার হলে প্রশ্নের মধ্যে তো বোল্ড করা থাকবে না। পরীক্ষার হলে প্রশ্নের মধ্যে বোল্ড করার দরকার নাই, কিন্তু ওখানে তো এই লাইনটা তো লেখা থাকবে যে লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বা লার্নেড ডিস্ট্রিক্ট জাজ, বা আপনি তো অ্যাটলিস্ট এইটা বুঝতে পারবেন যে আদালতের রায় কোন অংশটুকু, এটা তো অবশ্যই বুঝতে পারবেন। তাহলে খেয়াল করেন, এই অংশটুকু যদি আমরা বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আপিলের ড্রাফটিং করতে হবে নাকি আমাদের রিভিশনের ড্রাফটিং করতে হবে। খেয়াল করেন, দেখেন এই যে এখান থেকে শুরু হয়েছে, দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ হ্যাজ disallowed the application for rejection of the plaint under order 7 rule 11 filed by the defendant X। দেখেন এই 3 লাইনের মধ্যেই কিন্তু যা বোঝা হয়ে গেছে। দুঃখজনকভাবে সবাই কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার ভুল দিয়েছে। হয়তোবা 5% মতো লার্নেড ফ্রেন্ড আছে যারা এই প্রশ্নটার সঠিক অ্যান্সার দিয়েছে। 95% ইভেন আমার কাছে যে লার্নেড ফ্রেন্ডরা, যে 350 লার্নেড ফ্রেন্ডকে আমি পড়িয়েছি আগের বছর, তাদের মধ্যেও প্রায় অর্ধেকেই এই জিনিসটা কিন্তু ভুল করছে। আমি একাধিকবার কিন্তু আমি ক্লাসে বলেছি, তারপরেও কিন্তু এটা ভুল করছে। কেন ভুল করছে দেখেন, ভুল করার অন্যতম কারণ হচ্ছে এই যে এই শব্দটা, আমি একটু অন্য কালার দিয়ে মার্ক করে দেখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ভুল করার অন্যতম একটা বিষয় হচ্ছে যে এই শব্দটা, এই যে দেখেন রিজেকশন অফ দ্য প্লেইন্ট, এই রিজেকশন অফ দ্য প্লেইন্ট এই শব্দটার কারণে সবাই গণহারে এই প্রশ্নটা ভুল করছে। কারণ আমরা জানি কি, রিজেকশন অফ প্লেইন্ট হচ্ছে একটা ডিক্রি, আর ডিক্রির বিরুদ্ধে আমাদেরকে কি করতে হয়, আপিল দায়ের করতে হয়। সবাই গণহারে আপিল লিখছে, কিন্তু এখানে আসলে কি লেখা হয়েছে সেটা যদি একটু মনোযোগ সহকারে পড়তো, তাহলে কিন্তু আর এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু ভুল যেত না। খেয়াল করেন, দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ হ্যাজ ডিসঅ্যালাউড দ্য অ্যাপ্লিকেশন ফর রিজেকশন অফ দ্য প্লেইন্ট। লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কি করছে, ডিসঅ্যালাউ করে দিছে। কি ডিসঅ্যালাউ করে দিছে, রিজেকশন অফ প্লেইন্টের দরখাস্তটা। তাহলে আরজি প্রত্যাখ্যানের যে দরখাস্তটা দেয়া হয়েছে সেটা কিন্তু অ্যালাউ হয়নি, সেটা ডিসঅ্যালাউ হয়েছে, না মঞ্জুর করে দিছে। তাহলে আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত যদি না মঞ্জুর করে দেওয়া হয়, তাহলে কি আর আরজি প্রত্যাখ্যান হলো? আরজি প্রত্যাখ্যান হলে সেটা ডিক্রি, সেটার বিরুদ্ধে আপিল হবে। কিন্তু আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত যদি না মঞ্জুর করে দেওয়া হয়, তাহলে সেটা তো আর ডিক্রি না, সেটা একটা আদেশ, এবং সেটা হচ্ছে আপিল অযোগ্য আদেশ। এবং আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে আমাদেরকে কি ফাইল করতে হবে, রিভিশন ফাইল করতে হবে। তাহলে দেখেন, এতটুকু বুঝলে পুরো প্রশ্নের মধ্যে এই 3টা লাইন যদি আমরা বুঝতে পারি, বা বুঝতে যদি পারতেন আপনারা, যারা আপনারা পরীক্ষা দিয়েছেন, তাদের কিন্তু আর এই ভুলটা হতো না। আমি আপনাদেরকে আর একটা প্রশ্ন এখন একটু দেখাবো, বাট তার আগে আমি আপনাদেরকে আর একটা জিনিস একটু দেখাই। বর্তমান সময়ে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে, এই ধরনের প্রশ্নগুলোতে আপনি শুধু ড্রাফটিং লিখলেই কিন্তু হবে না। আপনার ড্রাফটিং লেখার পূর্বে আপনাকে যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে যে আপনাকে কিন্তু আগে অ্যান্সারটা কিন্তু লিখে নিতে হবে। বুঝতে পারছেন কিনা? আপনাকে দেখেন এইভাবে অ্যান্সারটা কিন্তু লিখে নিতে হবে। এই অ্যান্সারটা লেখার পরে আপনি ড্রাফটিংটা স্টার্ট করবেন। আমি আজকে ড্রাফটিং নিয়ে বিস্তারিত আলোচনা করব না, তারপর আমি আপনাদেরকে ড্রাফটিং এর ফরম্যাটগুলো একটু পরে দেখাবো, কিছুক্ষণ পরেই দেখাবো। আমি তার আগে আপনাদেরকে 2025 সালের সিভিল পার্টের যে আরেকটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা আমি আপনাদেরকে আবার একটু দেখাই। এই প্রশ্নটাও আমরা পুরোটা পড়বো না। প্লেইন্টিভ এম ফাইল্ড আদার স্যুট নাম্বার 248/2022 ক্লেমিং দ্যাট দ্য স্যুট ল্যান্ড অ্যালং উইথ আদার। এইভাবে আমি লাইন বাই লাইন না পড়ে আমি খুঁজবো যে কোথায় আদালতের রায় আছে, কোথায় সেই আদালতের রায়, সেই জায়গাটা আমি খুঁজবো। এই দেখেন, খুঁজতে খুঁজতে আমি কিন্তু পেয়ে গেছি। খেয়াল করেন, দ্য লার্নেড সিনিয়র সিভিল জাজ
অন কনসিডারেশন অফ দ্য এভিডেন্স অন রেকর্ড ডিক্রিড দ্য স্যুট অন কন্টেস্ট এগেইনস্ট। দেখেন এখানেও কিন্তু অনেকেই ভুল করছে এই প্রশ্নটা। কেন ভুল করছে সেটাও আমি একটু বলে দিই, কারণ প্রশ্নের শেষ পর্যন্ত আর পড়িনি। এখানে কি হয়েছে দেখেন, লার্নেড সিনিয়র সিভিল জাজ অন কনসিডারেশন অফ দ্য এভিডেন্স অন রেকর্ড ডিক্রিড দ্য স্যুট। তাহলে ডিক্রি দিছে, ডিক্রি দিলে আমাদেরকে কি করা লাগবে? আপিল করা লাগবে। এই জায়গাতেই সবার ভুল হয়ে গেছে। এই যে লার্নেড সিনিয়র সিভিল জাজ ডিক্রি দিছে, এখানেই তো প্রশ্ন শেষ না, এরপরে তো আরো 2-3 লাইন আছে। লার্নেড সিনিয়র সিভিল জাজ ডিক্রি দিছে, বাট সেই ডিক্রির বিরুদ্ধে তো আপিল করা হয়েছে কার কাছে? ডিস্ট্রিক্ট জাজের কাছে আপিল করা হয়েছে। তো এইটা তো বুঝতে হবে। তাহলে খেয়াল করেন, দ্য লার্নেড সিনিয়র সিভিল জাজ অন কনসিডারেশন অফ দ্য এভিডেন্স অন রেকর্ড ডিক্রিড দ্য স্যুট। তাহলে এই যে ডিক্রি যা দিছে অন কন্টেস্ট এগেইনস্ট দ্য ডিফেন্ডেন্ট নাম্বার ওয়াই, thereafter ওয়াই প্রিফার্ড আদার আপিল নাম্বার 164 অফ 2024 বিফোর দ্য ডিস্ট্রিক্ট জাজ। তাহলে আপনি লার্নেড সিনিয়র সিভিল জাজ যে ডিক্রি দিছে সেই ডিক্রির বিরুদ্ধে ওয়াই কি করলো? ওয়াই আদার আপিল ফাইল করছে। কার কাছে ফাইল করছে? ডিস্ট্রিক্ট জাজের কাছে। and the district judge allowed the appeal, setting aside the judgment and decree of the learned senior civil judge। তাহলে স্পষ্টভাবে আমরা এখানে বুঝতে পারতেছি যে লার্নেড সিনিয়র সিভিল জাজ যে ডিক্রি দিছিল সেই ডিক্রির বিরুদ্ধে ওয়াই কি করলো? ওয়াই হচ্ছে ডিস্ট্রিক্ট জাজের কাছে আপিল করছে, এবং ডিস্ট্রিক্ট জাজ আপিল আদালত, এবং ডিস্ট্রিক্ট জাজ আপিল আদালত হিসেবে যে রায় দিবে সেটার বিরুদ্ধে আমাদেরকে কি ফাইল করতে হবে? সহজ হিসাব, সেটার বিরুদ্ধে আমাদেরকে ফাইল করতে হবে হচ্ছে রিভিশন। বুঝতে পারছি কিনা? আপনাদেরকে আমি ইতিপূর্বে বলেছি যে অ্যাপিলেট কোর্ট যদি কোনো আদেশ দেয় বা অ্যাপিলেট কোর্ট যদি কোনো রায় দেয় বা ডিক্রি দেয়, এক কথায় আপিল আদালত যাই দিক না কেন সেটার বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে রিভিশন ফাইল করতে হবে। এই প্রশ্নটা কেন ভুল করছে সবাই? এই প্রশ্নটা ভুল করার পিছনে হচ্ছে যে এই পরের লাইনগুলো ভালো করে না পড়া। দেখছে যে এখানে লার্নেড সিনিয়র সিভিল জাজ অন কনসিডারেশন অফ দ্য এভিডেন্স অন রেকর্ড ডিক্রিড দ্য স্যুট, এই প্রথম ডিক্রি দেখে সবাই মনে করছে আপিল, বাট এই ডিক্রির বিরুদ্ধে যে আপিল করা হয়েছে, এই ডিক্রির বিরুদ্ধে যে আপিল করা হয়েছে, এবং এখানে যে ডিস্ট্রিক্ট জাজ, এই যে দেখেন স্পষ্টভাবে বলা আছে ডিস্ট্রিক্ট জাজ কি করছে? ডিস্ট্রিক্ট জাজ কিন্তু এই আপিল মামলাতে আরেকটা রায় দিছে। তাহলে ওই রায়ের বিরুদ্ধে আমাদেরকে কি ফাইল করতে হবে? রিভিশন ফাইল করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা মোটামুটি দেখলাম আমরা হচ্ছে কিভাবে আপনারা সিভিল পার্টের প্রশ্ন ফাইন্ড আউট করবেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে যতদূর সম্ভব ততদূর বোঝানোর চেষ্টা করেছি, এবং আমি বিশ্বাস করি এই গাইডলাইনটা যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি সিভিল পার্টের প্রশ্ন ধরতে আপনার আর সমস্যা হবে না। এবং বিশ্বাস করেন, ফেল করার অন্যতম কারণ হচ্ছে যে ভুল অ্যান্সার করা। আপিলের ড্রাফটিং করতে হবে, আপনি করছেন রিভিশনের ড্রাফটিং। রিভিশনের ড্রাফটিং করতে হবে, আপনি করছেন আপিলের ড্রাফটিং। এরকম হলে ওই ড্রাফটটা আপনি যতই সুন্দরভাবে তৈরি করেন না কেন, আপনাকে কিন্তু ওই ড্রাফটিংয়ে 0 দিলেও কিন্তু করার কিছু নাই। তো এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তা আমি এখন আলোচনা করব ফরম্যাট নিয়ে। আমি প্রথমে আপনাদেরকে সিভিল আপিলের ফরম্যাট সম্পর্কে সংক্ষিপ্ত একটা আইডিয়া দিব, এবং তারপর আমি আপনাদেরকে সিভিল রিভিশনের ফরম্যাট সম্পর্কে সংক্ষিপ্ত একটা আইডিয়া দিব। বাট আমি এই আইডিয়া দেওয়ার পূর্বে আমি আপনাদেরকে স্পেশাল একটা অফার দিচ্ছি। সেই স্পেশাল অফার হচ্ছে যে বোনাফাইড ল একাডেমি একটা স্পেশাল অনলাইন কোর্সের আয়োজন করছে, যারা আপনারা 2026 সালে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আমি আবারও বলতেছি, যারা আপনারা 2026 সালে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য বোনাফাইড ল একাডেমি একটা স্পেশাল অনলাইন কোর্সের আয়োজন করেছে। এবং আমাদের এই স্পেশাল অনলাইন কোর্সের যে কোর্স ফি সেটা হচ্ছে যে 8,000 টাকা। 30টা মতো আমরা ক্লাস নিব, এবং এই 30টা ক্লাস অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে নেওয়া হবে। 30টা ক্লাসেরই কিন্তু রেকর্ডের ব্যবস্থা থাকবে। আমরা ক্লাসগুলো দুইভাবেই নিব, আমরা ক্লাসগুলো জুম অ্যাপের মাধ্যমে নিব, আবার আমরা এইভাবে ডিজিটাল বোর্ডে আপনাদেরকে সুন্দর করে দেখাবো। জুম অ্যাপেও আমরা স্ক্রিন দেখাবো, সুন্দর করে দেখিয়ে আমরা ক্লাস নিব, এবং আমাদের এই ক্লাসগুলোর কিন্তু রেকর্ডেরও ব্যবস্থা থাকবে। আচ্ছা,
তো এই 8,000 টাকা যে কোর্স ফি, এখানে একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা আমরা রেখেছি। আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে হচ্ছে 21শে আগস্ট থেকে। কিন্তু যদি আপনি 7 আগস্টের মধ্যে ভর্তি হন, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা আছে। 3,000 টাকা ডিসকাউন্ট পাবেন, 5,000 টাকার মধ্যে কিন্তু আপনি এই কোর্সটা করতে পারবেন। এবং এই কোর্সের সাথে কিন্তু আপনারা স্ক্রিনে যে লেকচার শিটটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে যে নোটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা ফ্রিতে দিব। আমরা কিন্তু 3টা স্পেশাল নোট তৈরি করেছি। সিভিল ড্রাফটিংয়ের উপরে একটা আমরা স্পেশাল নোট তৈরি করেছি, ক্রিমিনাল ড্রাফটিংয়ের উপরে আমরা একটা স্পেশাল নোট তৈরি করেছি, এবং রিটের উপরে আমরা একটা স্পেশাল নোট তৈরি করেছি। এবং আমাদের এই নোটের বৈশিষ্ট্য কিন্তু অন্য যে কোনো বইয়ের থেকে একটু ডিফারেন্ট। যেহেতু হাইকোর্ট পারমিশন পরীক্ষা ইংলিশে দেওয়া লাগে এবং আপনারা জজ কোর্টে বাংলায় পরীক্ষা দিচ্ছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে, তা সেই ক্ষেত্রে ইংরেজি যাতে করে সহজে বুঝতে পারেন, আমরা কিন্তু আমাদের নোটে ইংরেজির পাশাপাশি সব জায়গায় বাংলা দিচ্ছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। তাহলে আমি আবারও বলতেছি, মাত্র 5,000 টাকার মধ্যে আপনি ভর্তি হতে পারবেন যদি আপনি আগস্টের 7 তারিখের মধ্যে ভর্তি কনফার্ম করেন। এবং এই 5,000 টাকার মধ্যে আপনি কিন্তু 30টা স্পেশাল অনলাইন ক্লাস করতে পারতেছেন জুম অ্যাপ এবং ডিজিটাল বোর্ডের মাধ্যমে। 30টা ক্লাসের রেকর্ডিং পাচ্ছেন এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের 3 ভলিউমের যে স্পেশাল নোট সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে চলুন আমরা এখন সিভিল আপিল ড্রাফটিংয়ের ফরম্যাট সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব। এরপর আমরা সিভিল রিভিশনের ফরম্যাটটাও আমি আপনাদেরকে দেখাবো। এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে যদি আপনারা এই ক্লাসটা বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের প্রিপারেশনটা নেওয়া অনেক সহজ হয়ে গেছে। খেয়াল করেন, সিভিল আপিলের ড্রাফটিংয়ের ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে কি করতে হবে? প্রথমেই আমাদেরকে ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে। আপনি কোন ডিস্ট্রিক্টের নাম লিখবেন? অবশ্যই নিম্ন আদালত যেই ডিস্ট্রিক্টের, সেই ডিস্ট্রিক্টের নাম আপনাকে লিখতে হবে। আপনার প্রশ্নের মধ্যে নিম্ন আদালত যেই ডিস্ট্রিক্টের, আপনাকে এখানে সেই ডিস্ট্রিক্টের নামটাই আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এরপর আপনাকে কি করতে হবে? এরপর আপনাকে কোর্টের নাম ও এখতিয়ার, এখানে কি নাম ও এখতিয়ার, বুঝতে পারছি কিনা? আপনাকে অবশ্যই কি করতে হবে? কোর্টের নাম ও এখতিয়ার উল্লেখ করতে হবে। বুঝতে পারছি কিনা? দেখেন, খেয়াল করেন, ইন দা সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, আমরা কোন কোর্টের কাছে আসছি? সুপ্রিম কোর্টের কাছে আসছি। সুপ্রিম কোর্টের কোন ডিপার্টমেন্টের কাছে আমরা এসেছি? সুপ্রিম কোর্টের হচ্ছে আমরা হাইকোর্ট ডিভিশনের কাছে এসেছি। বুঝতে পারছি কিনা? তারপরে খেয়াল করেন, যেহেতু আমরা আপিল ফাইল করতেছি, এই জন্য আমাদেরকে লিখতে হবে সিভিল অ্যাপিলেট জুরিসডিকশন। এবং এই আপিলটা আমরা ডিক্রির এগেইনস্টে করতেছি, এই জন্য আমরা লিখেছি মেমোরেন্ডাম অফ আপিল ফ্রম অরিজিনাল ডিক্রি। আচ্ছা, এরপরে দেখেন ফার্স্ট আপিল টেন্ডার নাম্বার, এখানে যে সালটা আছে, আপনি যে সালে পরীক্ষা দিবেন সেই সালটা এখানে আপনি উল্লেখ করতে পারেন। যে সালে আপনি পরীক্ষা দিবেন সেই সালটা আপনি এখানে উল্লেখ করবেন। এখানে 2026 আপনি উল্লেখ করতে পারেন যে সালে আপনি পরীক্ষা দিবেন, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে দেখেন ইন দ্য ম্যাটার অফ দিয়ে আপনাকে কি করতে হবে? যে আপিলটা করতেছে তাকে আমরা বলবো হচ্ছে অ্যাপিলেন্ট। ঠিক আছে? যদি এখানে প্লেইন্টিভের পরিবর্তে ডিফেন্ডেন্ট এই আপিল করতো, তখন কিন্তু আমরা কি বলতাম? তখন কিন্তু আমরা এখানে প্লেইন্টিভের পরিবর্তে ডিফেন্ডেন্ট লিখতাম, আপিলেন্ট কিন্তু তখন ডিফেন্ডেন্ট হয়ে যেত। সহজ কথা যদি বলি, যে আপিল করবে তাকে আমরা বলবো অ্যাপিলেন্ট, যার বিরুদ্ধে আপিল করা হবে তাকে আমরা বলবো হচ্ছে রেসপন্ডেন্ট। এখন দেখেন, এই যে নাম ঠিকানা, এই যে নাম ঠিকানা, এই নাম ঠিকানা কিন্তু আপনাকে কি করা লাগতেছে? এই নাম ঠিকানা কিন্তু আপনাকে মুখস্থ করা লাগবে না। এই নাম ঠিকানা কিন্তু আপনি কি করতে পারতেছেন? এই নাম ঠিকানা কিন্তু আপনি বানিয়ে বানিয়ে দিতে পারতেছেন। কথা কি বুঝতে পারছি না? খেয়াল করেন, এই যে ইন দ্য ম্যাটার অফ দেওয়ার পরে এখানে আপনি নাম ঠিকানা দিচ্ছেন, প্লেইন্টিভ অ্যাপিলেন্টের নাম ঠিকানা, তারপরে ভার্সেস দিয়ে দেখেন আপনি কি করছেন? ভার্সেস দিয়ে আপনি দিছেন হচ্ছে ডিফেন্ডেন্ট রেসপন্ডেন্টের নাম ঠিকানা আপনি দিছেন, ডিফেন্ডেন্ট রেসপন্ডেন্টের নাম ঠিকানা, এগুলো আপনি নিজের মতো করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে আপনাকে আপিল ভ্যালুটা উল্লেখ করতে হবে। আপিল ভ্যালুটা উল্লেখ করতে হবে এবং আপিল ভ্যালুর নিচে আপনাকে কি করতে হবে? আপিল ভ্যালুর নিচে আপনাকে সুট ভ্যালু উল্লেখ করতে হবে। তাহলে আপিল ভ্যালু উল্লেখ করব, সুট ভ্যালু উল্লেখ করব। এরপরে যে বিষয়টা, এটাকে আমরা বলি হচ্ছে ইমপিউন জাজমেন্ট। ইমপিউন জাজমেন্ট অথবা অর্ডার।
ইমপিউন জাজমেন্ট এবং অর্ডারটা কি? আপনি কোন আদালতের, কোন জজ সাহেবের কত তারিখের রায়ে আপনি সংক্ষুব্ধ হয়েছেন সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে, বা আপনি কোন রায়ের মাধ্যমে সংক্ষুব্ধ হয়েছেন সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। আমরা যখন বিস্তারিত ক্লাস নিব সেখানে কিন্তু প্রত্যেকটা টপিকের জন্য আমাদের আলাদা আলাদা করে ক্লাস থাকবে এবং সেই ক্লাসগুলোতে আমরা কিন্তু ভেঙে ভেঙে প্রত্যেকটা বিষয় বুঝাবো। আমি এখন আর এই বিষয়গুলোতে যাচ্ছি না। এখানে হচ্ছে আমাদের ইমপিউন জাজমেন্ট অ্যান্ড অর্ডারটা আমরা এখানে উল্লেখ করেছি। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আমাদেরকে গ্রাউন্ডে যেতে হবে। সিভিল আপিলে আমাদের গ্রাউন্ডে চলে যেতে হবে সরাসরি। সিভিল আপিলে আমাদেরকে সিউত লিখতে হয় না। সিউত কি আমি একটু পরে বোঝাচ্ছি। সিউত সিভিল রিভিশনে লিখতে হয়। তাহলে আমরা দেখেন গ্রাউন্ডে যাব। গ্রাউন্ডের ক্ষেত্রে আমি আপনাদেরকে যে পরামর্শ দিব সেটা হচ্ছে যে আপিলের ক্ষেত্রে আপনারা 5টা কমন গ্রাউন্ড মুখস্থ রাখতে পারেন। আপনি যদি 5টা কমন গ্রাউন্ড মুখস্থ রাখেন আর 1টা 2টা গ্রাউন্ড যদি আপনি ফ্যাক্টের থেকে এনে লেখেন তাহলেই কিন্তু এনাফ। বুঝতে পারছি কিনা? তাহলে আপনি যদি 5টা কমন গ্রাউন্ড মুখস্থ রাখেন, সেই 5টা কমন গ্রাউন্ডই কিন্তু আপনি যে আপিলের প্রশ্নই আসুক না কেন, যে সিভিল আপিলের প্রশ্নই আসুক না কেন, সেখানে কিন্তু আপনি কি করতে পারবেন? লিখতে পারবেন। এরপরে দেখেন যে গ্রাউন্ডের পরে হচ্ছে আমাদেরকে কি করতে হবে? গ্রাউন্ডের পরে হচ্ছে আমাদের সার্টিফিকেট লিখতে হবে। সিভিল আপিলে কিন্তু প্রেয়ার লিখতে হয় না, সিভিল আপিলে সার্টিফিকেট লিখতে হয়। এই সার্টিফিকেটও আপনি যদি জাস্ট এতটুকু মনে রাখেন, আপনি যে কোনো সিভিল আপিলেই কিন্তু এই একই জিনিস কিন্তু যে প্রশ্নই আসুক সিভিল আপিলের ক্ষেত্রে সেখানে কিন্তু আপনি লিখতে পারবেন। আচ্ছা, এরপরে আপনাকে আরেকটা জিনিস সিভিল আপিলের ক্ষেত্রে দেয়া লাগবে, সেটা হচ্ছে যে লিস্ট অফ পেপারস। এই লিস্ট অফ পেপারসটা আপনাকে দিতে হবে, এটাও আমাদের ফরম্যাটের একটা অংশ। তা সিভিল আপিলের যে ফরম্যাট, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই ফরম্যাটটা বারবার লিখতে হবে। আপনি যত বেশি ফরম্যাটটা লিখবেন, ফরম্যাটটা কিন্তু আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। বুঝতে পারছি কিনা? লেখার উপরে ডিপেন্ডেন্ট যে ফরম্যাটটা আপনার মাথার উপরে ঢুকতেছে কি ঢুকতেছে না। এখন আমরা সিভিল রিভিশনের ফরম্যাট দেখাবো আপনাদেরকে, এবং আমি একই সাথে আপনাদেরকে সিভিল আপিলের ফরম্যাটের সাথে সিভিল রিভিশনের ফরম্যাটের কোন কোন জায়গায় পার্থক্য আছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। খেয়াল করেন, এখানে তো কোনো পার্থক্য নাই। ডিস্ট্রিক্ট ঢাকা, তারপর হচ্ছে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আমি বলছি যে প্রথমে আমাদেরকে ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করতে হবে, তারপরে আমাদেরকে কোর্টের নামও এখতিয়ার, ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, তার নিচে হাইকোর্ট ডিভিশন। দেখেন আমরা আপিলের ক্ষেত্রে কিন্তু কি লিখছিলাম? আপিলের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে লিখছিলাম সিভিল অ্যাপিলেট জুরিসডিকশন, বাট রিভিশনের ক্ষেত্রে আপনাকে এখানে কি লিখতে হবে? সিভিল রিভিশনাল জুরিসডিকশন। তারপরে এখানেও কিন্তু চেঞ্জ আছে। আমরা ওখানে লিখছিলাম কি? মেমোরেন্ডাম অফ আপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি, আর এখানে আমাদেরকে সিভিল রিভিশন নাম্বার লিখতে হবে। ওখানে আমরা লিখছিলাম ফার্স্ট আপিল টেন্ডার নাম্বার বা ফার্স্ট আপিল নাম্বার, এটা লিখছিলাম। এখানে কিন্তু আমাদের কিন্তু সিভিল রিভিশন নাম্বার। এরপরে দেখেন আমাদেরকে কিন্তু ধারা মেনশন করতে হবে। আপিলে কিন্তু আমরা ধারা মেনশন করিনি, বাট আমরা সিভিল রিভিশনের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ধারা মেনশন করতে হবে। খেয়াল করেন, অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 115(1) অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে 115(1) হবে কখন আর 115(4) হবে কখন, এই জিনিসটাও কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। আমি সংক্ষেপে বলতেছি, এই জিনিসগুলো আমরা আমাদের মূল ক্লাসে আরো ভালোভাবে আপনাদের মাথায় ঢুকাই দেব। সেটা হচ্ছে যে যখন আপনার জেলা জজের আপনার আদেশের বিরুদ্ধে আপনি সরাসরি হাইকোর্টের কাছে আসবেন, অথবা যুগ্ম জেলা জজের আপনার আদেশ বা ডিক্রির বিরুদ্ধে বা জেলা জজের আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপনি যখন সরাসরি হাইকোর্টের কাছে আসবেন তখন হচ্ছে 115(1). আর যখন আপনি কি করতেছেন? আপনি একটা রিভিশনের মামলা প্রথমে জেলা জজের কাছে করছেন, জেলা জজ আবার ওই রিভিশন মামলাতে রায় দিছে, তখন সেকেন্ড যে রিভিশনটা সেটা আপনাকে করতে হবে 115(4) অনুযায়ী। তাহলে 115(4) হচ্ছে আমাদের কিসের কথা বলা হয়েছে? এই 115(4) আমাদেরকে সেকেন্ড রিভিশনের কথা বলছে। সেকেন্ড রিভিশন, বুঝতে পারছি কিনা? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রিভিশন। যাই হোক, এই বিষয়গুলো আরো ডিটেলসে পরবর্তীতে আলোচনা করব আমরা।
এরপরে দেখেন আমাদেরকে অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ দিয়ে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে পিটিশনারের নাম ঠিকানা উল্লেখ করতে হবে। এখানে কিন্তু একটু চেঞ্জ আছে। আপিলের ক্ষেত্রে আমরা লিখছিলাম হচ্ছে অ্যাপিলেন্ট, কিন্তু রিভিশনের ক্ষেত্রে যে ব্যক্তি রিভিশন ফাইল করবে তার নাম হবে হচ্ছে পিটিশনার। যদি আপনার এখানে প্লেইনটিভ যদি রিভিশন ফাইল করতো তাহলে আমরা লিখতাম কিন্তু প্লেইনটিভ পিটিশনার। যেহেতু ডিফেন্ডেন্ট রিভিশন ফাইল করছে এই জন্য আমরা এখানে লিখছি হচ্ছে ডিফেন্ডেন্ট পিটিশনার। এরপরে আসি ভার্সেস দিয়ে আমাদেরকে কি করতে হবে, অপোজিট পার্টির নাম ঠিকানা উল্লেখ করতে হবে। এখানেও কিন্তু চেঞ্জ আছে। সিভিল যে আপিল সেখানে আমরা কি লিখছিলাম, রেসপন্ডেন্ট লিখেছিলাম, আর সিভিল রিভিশনের ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে অপোজিট পার্টি। আমি জাস্ট চেঞ্জগুলো আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ দিয়ে আমাদেরকে এখানে আবার ইমপিউন্ড জাজমেন্ট অথবা ইমপিউন্ড অর্ডার ডিক্রি সেটা আমাদেরকে উল্লেখ করতে হবে। আমি একটু আগে আপনাদেরকে বোঝাইছি যে ইমপিউন্ড জাজমেন্ট মূলত কি জিনিস, এবং এইগুলো আমরা পরবর্তীতে আমাদের যে মূল ক্লাস সেইগুলোতে অনেক ভালো করে আলোচনা করব, কারণ এক ক্লাসে তো আর এত বেশি আলোচনা করা সম্ভব না। আমি জাস্ট আপনাদেরকে যে জায়গাগুলোতে আপনারা ভুল করতে পারেন বা যে জায়গাগুলো মনে রাখা উচিত আমি সেই জায়গাগুলো আমি আপনাদেরকে ভালো করে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতেছি। এই জায়গাটায় একটু খেয়াল করেন, এই জায়গাটাতে একটু খেয়াল করতে হবে। অ্যাপ্লিকেশন ভ্যালুড আমরা ওখানে কি লিখছিলাম, আপিল ভ্যালু লিখছিলাম। তাহলে এই জায়গাতে কিন্তু একটু কি আছে, চেঞ্জ আছে। বুঝতে পারছি কিনা? আপিলের ক্ষেত্রে আপিল ভ্যালু লিখছিলাম, এখানে আমরা লিখছি অ্যাপ্লিকেশন ভ্যালু। আর এইটাতেও কিন্তু চেঞ্জ আছে। আমরা দেখেন খেয়াল করেন, এই যে চিফ জাস্টিসকে সম্বোধন করা লাগবে এই জায়গাটা কিন্তু আমাদের সিভিল আপিলের মধ্যে ছিল না। টু মিস্টার জাস্টিস জোবায়ের রহমান চৌধুরী, the honorable chief justice of Bangladesh and his companion justices of the said honorable court, the humble petition of the petitioner named above most respectfully। তাহলে এই যে কথাগুলো চিফ জাস্টিসকে সম্বোধন করে লিখতে হয় এটা কিন্তু সিভিল আপিলের মধ্যে ছিল না। এরপরে দেখেন সিউট, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সিউটটা কিন্তু আমাদেরকে সিভিল আপিলে কিন্তু লেখা লাগেনি, এই সিউট কিন্তু সিভিল রিভিশনে লিখতে হবে। বুঝতে পারছি কিনা? তাহলে সিউট কিন্তু আমরা কি করিনি, আমরা কিন্তু সিভিল আপিলে লিখিনি, সিউট কিন্তু আমাদেরকে সিভিল রিভিশনে লিখতে হবে। সিউট কি সেটা আমি সংক্ষেপে একটু বলতেছি। সিউট হচ্ছে আপনার ঘটনা সম্পর্কে ধারাবাহিকভাবে একটা বর্ণনা। বুঝতে পারছি কিনা? এটা নিয়ে আমি এখন ডিটেলস আলোচনা করব না, জাস্ট আমি আপনাদেরকে সংক্ষেপে বলতেছি যে আপনার যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটাকেই আপনাকে আবার কি করতে হবে, এরকম প্রথমে আপনাকে দ্যাট লিখতে হবে। এই দ্যাট লেখার পরে আপনাকে কি করতে হবে, ফ্যাক্টটাকে বাই পয়েন্ট আকারে আপনাকে উপস্থাপন করতে হবে। এটাই হচ্ছে সিউট। এটা নিয়ে আমরা পরবর্তীতে আমরা আমাদের মূল ক্লাসে ভালোভাবে আলোচনা করব। বাট আমি যখন শুধুমাত্র আমার যে ড্রাফটিংয়ের ভিডিও আছে আপনারা সেটাও দেখতে পারেন, যে শুধু সিভিল রিভিশনের উপরে আমার যে ড্রাফটিংয়ের ভিডিও আছে আমাদের বোনাফাইড ল একাডেমির ফেসবুক পেজে, সেটাও কিন্তু আপনারা দেখলে সিউট সম্পর্কে ভালো আইডিয়া পাবেন। তাহলে সিউট আমরা বুঝলাম সংক্ষেপে। এরপরে সিউতের পরে গ্রাউন্ডের ক্ষেত্রেও আমি আপনাদেরকে বলবো সিভিল রিভিশনের জন্য আপনারা 5টা কমন গ্রাউন্ড যদি ভালো করে মনে রাখেন, তাহলে এই 5টা কমন গ্রাউন্ড যদি আপনি মুখস্থ রাখতে পারেন তাহলে আপনি যে কোনো সিভিল রিভিশনের ড্রাফটিংয়ে এই 5টা কমন গ্রাউন্ড কিন্তু লিখলেই হবে। খেয়াল করেন, এটা হচ্ছে প্রেয়ার। এটা কিন্তু আমাদের সিভিল আপিলে ছিল না, এটা হচ্ছে আমাদের সিভিল রিভিশনে লিখতে হবে। সিভিল রিভিশনে যে প্রেয়ারটা লিখবো আমরা, প্রেয়ার শুধু সিভিল রিভিশনের ক্ষেত্রে না, প্রেয়ার আমাদেরকে কিন্তু ক্রিমিনাল আপিলে লিখতে হবে, কোয়াশমেন্টে লিখতে হবে, রিটে লিখতে হবে। একমাত্র সিভিল আপিল ছাড়া সব জায়গায় আমাদেরকে প্রেয়ার লিখতে হবে। তাহলে একটা প্রেয়ার যদি আপনি ভালোভাবে মনে রাখেন বা মুখস্থ করেন, এরপরে কিন্তু আপনি ওই প্রেয়ারটা দিয়ে অন্য জায়গায়ও ব্যবহার করতে পারবেন। কিন্তু কিছু জায়গায় চেঞ্জ আছে, কিছু জায়গায় আপনাকে পরিবর্তন আনতে হবে, ফ্যাক্ট টু ফ্যাক্ট কিছু চেঞ্জ আসবে। আমরা কিন্তু যে ক্লাসগুলো আপনাদেরকে নিব সেই জায়গা ক্ষেত্রে কিন্তু আমরা ধরাই দিব, সেই জায়গা তখন কিন্তু আমরা ধরিয়ে দিব যে কোন জায়গাগুলোতে আপনাদের আসলে পরিবর্তন আনতে হবে। আচ্ছা, এরপরে দেখেন
সিভিল রিভিশনে কিন্তু আপনার এফিডেভিট আছে, এটা কিন্তু আমাদের সিভিল আপিলে ছিল না। বুঝতে পারছি কিনা? দেখেন, আমরা কিন্তু একটা আলাদা ক্লাসই রাখছি। আমাদের যে মূল কোর্স, সেই মূল কোর্সে যারা আপনারা ভর্তি হবেন সেখানে কিন্তু একটা আলাদা ক্লাসই থাকবে, যে কম্পারিজন বিটুইন সিভিল আপিল অ্যান্ড সিভিল রিভিশন। এই সিভিল আপিল এবং সিভিল রিভিশনের মধ্যে যে পার্থক্যগুলো আছে ড্রাফটিংয়ের ফরম্যাটের মধ্যে, সেগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে আপনাদের মাথার মধ্যে ঢুকাই দেব। এটার জন্য কিন্তু আমাদের আলাদা একটা ক্লাসই থাকবে, ঠিক আছে? তারপর আমি এখন আপনাদেরকে সংক্ষেপে কিন্তু বললাম। তা আমরা মোটামুটি সিভিল পার্ট নিয়ে ভালোই আলোচনা করেছি। এখন আমরা চলে যাব হচ্ছে ক্রিমিনাল পার্টে। ক্রিমিনাল পার্টের প্রশ্ন ধরাটা কিন্তু সব থেকে সহজ। আমি আবারও বলতেছি আপনাদেরকে, ক্রিমিনাল পার্টের প্রশ্ন ধরাটা কিন্তু সব থেকে সহজ, সব থেকে সহজ। এটার জন্য আপনাকে জাস্ট দুইটা বিষয় মাথায় রাখতে হবে, এবং সেই দুইটা বিষয় কি? সেই দুইটা বিষয় আপনারা একটু খেয়াল করেন। এই যে আমাদের স্ক্রিন আছে, সেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে নিম্ন আদালত যদি দণ্ড অথবা খালাসের আদেশ বা রায় দেয়, সেক্ষেত্রে ক্রিমিনাল আপিলের ড্রাফটিং লিখতে হবে। তার মানে আপনি নিম্ন আদালতের যে রায়টা, সেই নিম্ন আদালতের রায়টা পড়ার পরে আপনার কাছে যদি মনে হয় যে নিম্ন আদালত সেন্টেন্স দিছে, দণ্ড দিছে অথবা অ্যাকুইটাল দিছে, খালাস দিছে, তাহলে নিম্ন আদালত যদি দণ্ডাদেশ অথবা খালাসের আদেশ দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে ক্রিমিনাল আপিলের ড্রাফটিং করতে হবে। আর আপনি কোয়াশমেন্ট কখন করবেন? কোয়াশমেন্ট করবেন হচ্ছে যে নিম্ন আদালত ভুলভাবে মামলাটা আমলে নিছে, অথবা নিম্ন আদালত ভুলভাবে চার্জ গঠন করছে, অথবা নিম্ন আদালত ভুলভাবে ডিসচার্জের আদেশ দিছে। সহজ কথায় যদি আমি বলি, দণ্ডাদেশ এবং খালাসের আদেশ এই দুইটা বাদ দিয়ে নিম্ন আদালত যদি কোনো ইন্টারিম অর্ডার দেয়, তাহলে সেটার বিরুদ্ধে আপনি কি করবেন? কোয়াশমেন্টের আবেদন করবেন। আর দণ্ডাদেশ এবং খালাসের আদেশ হলে আপনাকে সেক্ষেত্রে কি করতে হবে? ক্রিমিনাল আপিল করতে হবে। আর ফৌজদারি কার্যবিধির 491 ধারা, এটা বোঝার একটা সহজ টেকনিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ হ্যাভিয়াস কর্পাসের যে রিট, সেই হ্যাভিয়াস কর্পাসের রিটের সাথে কিন্তু এটা রিলেটেড। বুঝতে পারছি কিনা? সেটা কিন্তু আমাদের হ্যাভিয়াস কর্পাসের রিটের সাথে কিন্তু রিলেটেড। খেয়াল করেন, প্রশ্ন পড়ে যদি আপনার কাছে মনে হয় ঘটনার মধ্যে কাউকে অবৈধভাবে আটক করার বিষয়ে উল্লেখ করা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এই 491 ধারা অনুযায়ী আমাদেরকে একটা ড্রাফট রেডি করতে হবে। তাহলে দেখেন, যদি কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করা হয়, হতে পারে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের অধীনে, হতে পারে অন্য কোনো আইনের অধীনে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই 491 ধারার দরখাস্তটা করব। এটা কিন্তু সিমিলার, কিসের সাথে সিমিলার? হ্যাবিয়াস কর্পাসের যে ড্রাফটিং, সেই হ্যাবিয়াস কর্পাসের ড্রাফটিংয়ের ফরম্যাটের সাথে হুবহু এটার মিল আছে। কিন্তু সহজ একটা টেকনিক আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যে আপনারা কখন বুঝবেন যে আপনাকে রিড করতে বলতেছে, এবং কখন বুঝবেন আপনি 491 ধারার দরখাস্ত আপনি করবেন। এটা বোঝার সহজ উপায় কি? যদি আপনার পার্ট বি, আমি আবারও বলতেছি, খেয়াল করেন, যদি আমাদের কি হয়, যদি আমাদের পার্ট বিতে, এখানে খেয়াল করেন, পার্ট বি, এই পার্ট বিতে কোনো প্রশ্নের মধ্যে যদি আমরা অবৈধ আটকের বিষয়টা পাই, ঠিক আছে, তখন এটাকে আমরা ধরবো কি? তখন এটাকে আমরা ধরবো 491 ধারার অধীন দরখাস্ত। কেন? তার কারণ পার্ট বি কি নিয়ে কথা বলে? পার্ট বি তো ক্রিমিনাল পার্ট। বুঝতে পারছি কিনা? ক্রিমিনাল পার্টের মধ্যে তো রিটের প্রশ্ন আসবে না, এটা তো একটা বেসিক কমন সেন্স। এটা কি? এটা ক্রিমিনাল না? তা ক্রিমিনাল পার্টে তো রিটের থেকে প্রশ্ন আসবে না। বুঝতে পারছি কিনা? কিন্তু যদি এরকম হয় যে আমরা কিসের মধ্যে পেয়েছি? পার্ট সি এর মধ্যে যদি এই অবৈধ আটক থাকে,
তখন কিন্তু আমাদেরকে এটা কি করতে হবে, তখন কিন্তু এটা আমাদেরকে হ্যাবিয়াস কর্পাস ধরে নিতে হবে। এটা আমি একটা সহজ টেকনিক বলে দিলাম, আরো অনেক টেকনিক আছে, বাট এটা একটা কমন সেন্স অ্যাপ্লাই করার মতো টেকনিক। তাহলে আমরা এখন একটু আপনাদেরকে ডেমো কোশ্চেন দেখাবো যে আপনি পুরো প্রশ্ন না পড়ে সহজে আপনি কিভাবে ধরতে পারবেন যে আপনাকে ক্রিমিনাল আপিলের ড্রাফটিং করতে হবে, নাকি আপনাকে কোয়াশমেন্টের ড্রাফটিং করতে হবে, নাকি আপনাকে 491 ধারার অধীনে একটা দরখাস্ত তৈরি করতে হবে। খেয়াল করেন, এখানেও আমরা কিন্তু পুরো প্রশ্ন পড়ব না, এখানেও কিন্তু আমরা সিভিল পার্টে আমি আপনাদেরকে যে টেকনিক দেখাইছি যে আমরা নিম্ন আদালতের রায়টা বুঝবো, এখানেও আমরা সেই একই কাজটাই করব। এখানেও কিন্তু আমরা নিম্ন আদালতের রায়টা বুঝবো। খেয়াল করেন, এফ ফাদার অফ এক্স লজ দ্য এফআইআর উইথ ঝালকাঠি সদর পুলিশ, এইভাবে আমরা লাইন বাই লাইন আমরা জাস্ট এরকম করে লাইন বাই লাইন আমরা দেখতে থাকবো। দেখতে দেখতে আমরা খুঁজবো যে আমার কোথায় আদালতের রায় আছে। খেয়াল করেন, আপনারা কিন্তু আদালতের রায়টা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু আদালতের রায়টা এখানে দেখতে পাচ্ছেন। খেয়াল করেন, দ্য লার্নেড অ্যাডিশনাল সেশন জাজ ঝালকাঠি অন 14/6/2022 with findings inter alia that charges against the accused got well proved in the evidences, facts and circumstances of the case convicted। এই যে শব্দটা খেয়াল করেন, কনভিক্টেড অল এ, বুঝতে পারছি কিনা, বি সি ডি আন্ডার সেকশন 149, 307, 323 and 302 রিড উইথ সেকশন 34 অফ দ্য পেনাল কোড 1860। এই জায়গায় কিন্তু আমার আসল কথা বলে দিচ্ছে, এন্ড সেন্টেন্সড ইচ অফ দেম টু ডেথ অ্যান্ড ফাইন। তার মানে কি, দণ্ডাদেশ, আর দণ্ডাদেশ দিলে কি হবে, আমাকে ক্রিমিনাল আপিলের ড্রাফটিং করতে হবে। আমরা আর একটা প্রশ্ন একটু দেখি, তাহলে আমরা আর একটু সহজ করে বুঝতে পারবো। দেখেন, এই যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এ লজড কমপ্লেইন্ট এগেইনস্ট এক্স, এইভাবে আমরা লাইন বাই লাইন পড়তে পড়তে আমরা জায়গা মতো আসবো। দেখেন দেখেন অন 28/9/2020 ফিক্সড ফর হিয়ারিং অফ দ্য কেস, এ হ্যাভিং failed to appear in the court, the concerned trial magistrate acquitted X। তাহলে এখানে কিন্তু খালাসের একটা আদেশ দিছে। খেয়াল করেন, কোন আদালত খালাসের আদেশ দিছে, ম্যাজিস্ট্রেট আদালত খালাসের আদেশ দিছে। তাহলে এই ম্যাজিস্ট্রেট আদালত খালাসের আদেশ দিছে, এরপরও তো অনেক লাইন বাকি আছে। এখন আমি এই ম্যাজিস্ট্রেট আদালত খালাসের আদেশ দিছে, আমি আপনাদেরকে বলছি দণ্ডাদেশ এবং খালাসের আদেশ হলেই আপনারা ক্রিমিনাল আপিলের ড্রাফটিং করবেন। কিন্তু যদি ওই খালাসের আদেশের পরে যদি আরো কোনো ঘটনা থাকে, তখন আবার কি করা লাগবে সেটা তো বুঝতে হবে। আবার খালাসের আদেশ যে মামলাতে দিছে, পরবর্তীতে যদি অন্য কোনো মামলার কথা এখানে উল্লেখ করা থাকে, তখন আবার কি হবে। এই যে খালাসের আদেশটা দেয়া হয়েছে, এই খালাসের আদেশটা দিছে কিন্তু দেখেন এখানে, এই যে খালাসের আদেশটা দিছে, খালাসের আদেশটা দিছে কিন্তু এই মামলাতে সিআর কেস 355/2020। তাহলে সিআর কেস 355/2020 এই মামলাতে লার্নেড ম্যাজিস্ট্রেট কোর্ট খালাসের আদেশ দিছে। তা আমি তো এই খালাসের আদেশের বিরুদ্ধে তো আমি প্রতিকার চাচ্ছি না, আমি আসলে প্রতিকার চাচ্ছি কি, আরেকটা মামলা হইছে, তা সেটা আমি না পড়ে শুধুমাত্র খালাসের আদেশ দেখলাম আর আমি আপিলের ড্রাফটিং করে ফেললাম, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্য কিন্তু যে দণ্ডাদেশ এবং খালাসের আদেশ যদি থাকে, তাহলে আমাকে এর পরবর্তীতে কিন্তু প্রশ্নের পরের অংশটা পড়তে হবে। দেখেন এখানে যে খালাসের আদেশটা দিছে 247 ধারার অধীন, তারপরে দেখেন তারপরে কি হয়েছে, এ লজড সেকেন্ড কমপ্লেইন্ট। তাহলে এই যে সেকেন্ড আরেকটা কমপ্লেইন্ট কিন্তু এ ফাইল করছে, এবং আমাদের যে পরবর্তী যে আমাদের রেমেডি আমাদেরকে চাইতে হবে, এটা কিন্তু এই সেকেন্ড কমপ্লেইন্ট সিআর কেস 360/2020 এগেইনস্টে, বুঝতে পারছি কিনা। এবং দেখেন এই সেকেন্ড কমপ্লেইন্ট যেটা 360/2020, এখানে দ্য ম্যাজিস্ট্রেট ইন দ্যাট কেস after recording the statements of A examining him under section 200 of the code। তার মানে কি, সেকেন্ড যে মামলাটা, সেই মামলাটা ম্যাজিস্ট্রেট আমলে নিছে। তা আমরা এটা কোয়াশমেন্ট কেন চাচ্ছি, কারণ প্রথম মামলার বিষয়বস্তু আর সেকেন্ড মামলার বিষয়বস্তু তো সেম,
এবং প্রথম মামলার বিষয়বস্তুতে কি হয়েছে, আদালত খালাস দিছে। ওই একই বিষয়ের উপরে যখন আর একটা মামলা করলো, প্রথম মামলা ছিল 355/2020, ওই মামলাতে কিন্তু খালাস হয়েছে। তাহলে ওই একই বিষয়ের উপরে আর একটা মামলা হয়েছে, সেটা হচ্ছে কি 360/2020। তো এই মামলাতে ম্যাজিস্ট্রেট যে মামলাটা আমলে নিল, আমরা তো দেখালাম যে এইটা 403 ধারা কি হচ্ছে, 403 ধারা অনুযায়ী এটা কি হবে, এটা হচ্ছে বার্ড হবে। এইটা দেখানোর পরেও ম্যাজিস্ট্রেট যখন এই মামলাটা আমলে নিল, তখন ম্যাজিস্ট্রেট ভুলভাবে মামলাটা আমলে নিল, এবং এই ম্যাজিস্ট্রেটের এই ভুলভাবে মামলা আমলে নেওয়াটাকেই চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্ট ডিভিশনের কাছে যাচ্ছি এবং কোয়াশমেন্টের আবেদন করতেছি। তাহলে আমাদেরকে এখানে কিন্তু কোয়াশমেন্ট করতে হবে। ক্রিমিনাল আপিল বা কোয়াশমেন্ট অথবা আপনার 491 ধারার দরখাস্ত, এক কথায় এই ক্রিমিনাল পার্টের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, কোন আইন ভিতরে আছে। প্রশ্নের মধ্যে যদি পেনাল কোড থাকে, তখন তো আমাদের ফৌজদারি কার্যবিধির 410 ধারা অনুযায়ী আমরা আপিল করব। কিন্তু প্রশ্নের মধ্যে যদি নারী শিশু থাকে, তখন আমাদেরকে কিন্তু নারী শিশুর 28 ধারা অনুযায়ী আপিল করতে হবে। ওখানে যদি স্পেশাল পাওয়ারস অ্যাক্ট থাকে, তখন কিন্তু 30 ধারা অনুযায়ী আপিল করতে হবে। তাহলে আমাদেরকে বিশেষ যে আইনগুলো, সেই বিশেষ আইনগুলোর ক্ষেত্রে আপিলের যে বিধান, সেই আপিলের বিধানটা কিন্তু আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। খেয়াল করেন, নারী শিশু নির্যাতন দমনের 28 ধারা, তারপর আমি স্পেশাল পাওয়ারস অ্যাক্টের কথা বললাম 30 ধারা, তারপর আপনারা দেখেন এখানে আরো কয়েকটা দিছি আমরা, যে বিশেষ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে শিশু আইনের ক্ষেত্রে ধারা 41, তারপর হচ্ছে মানব পাচারের ক্ষেত্রে আপনার ধারা 31, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হচ্ছে আপনার ধারা 53। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। আমি আর বিস্তারিত দেখাচ্ছি না, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমি আপনাদেরকে একটা ক্রিমিনাল আপিলের ড্রাফটিং এর ফরম্যাট দেখাবো, এবং সিভিল আপিলের সাথে ক্রিমিনাল আপিলের ড্রাফটিং এর ফরম্যাটের কি কি পার্থক্য আছে একই সাথে আমি একটু সংক্ষেপে বলে যাচ্ছি। দেখেন, ডিস্ট্রিক্ট কিন্তু আমরা সিভিল আপিল বা সিভিল রিভিশনের ক্ষেত্রেও লিখছিলাম, ক্রিমিনাল আপিলের ড্রাফটিং এর ক্ষেত্রেও ডিস্ট্রিক্ট লিখতে হবে, কোয়াশমেন্টের ক্ষেত্রেও ডিস্ট্রিক্ট লিখতে হবে। রিটের ক্ষেত্রে শুধু ডিস্ট্রিক্ট লেখা লাগবে না আমাদের, রিটের ক্ষেত্রে, বুঝতে পারছি কিনা। আপনারা ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, আমি মনে করি আর আহামরি রিপিট করার কিছু নাই। শুধু এই জায়গাটা দেখেন, ক্রিমিনাল অ্যাপিলেট জুরিসডিকশন এখানে উল্লেখ করতে হবে, এখানে ক্রিমিনাল আপিল নাম্বারটা উল্লেখ করতে হবে, এরপরে ইন দ্য ম্যাটার অফে আপনাকে ধারাটা উল্লেখ করতে হবে, কোন ধারা অনুযায়ী আপনারা এই ক্রিমিনাল আপিল। আমি এখানে বলছি যে পেনাল কোডের ভিতর থেকে যদি পেনাল কোডের ধারা থাকে ফ্যাক্টের মধ্যে, তাহলে সিআরপিসি 410 আসবে। যদি ওখানে নারী শিশু থাকতো, তখন কিন্তু আমাদের কি হতো, 28 ধারা হতো। যদি আমাদের স্পেশাল পাওয়ারস অ্যাক্ট হতো, তখন কিন্তু 30 ধারা হতো। আপনারা আশা করি এটা বুঝতে পারতেছেন। এরপরে দেখেন, যে ক্রিমিনাল আপিলটা করবে, যদি এটা কনভিক্টেড পারসন করে, তাহলে কনভিক্টেড অ্যাপিলেন্ট লিখতে হবে, এবং এই কনভিক্টেড অ্যাপিলেন্টের নাম ঠিকানা এটা আপনারা নিজের মতো করে দিতে পারবেন। সে যদি জেলে থাকে, তাহলে এখানে নাও ইন জেল আপনাদেরকে লিখতে হবে। ক্রিমিনাল মামলাতে কনভিক্টেড পারসন যদি আপিল করে, তাহলে আমাদের এখানে স্টেট হচ্ছে আমাদের রেসপন্ডেন্ট হবে। আচ্ছা, তারপরে দেখেন আমাদেরকে অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ দিয়ে আমাদেরকে এখানে কি কিন্তু কি উল্লেখ করতে হবে, এখানে কিন্তু আমাদেরকে উল্লেখ করতে হবে ইমপিউন জাজমেন্ট, ঠিক আছে। এই ইমপিউন জাজমেন্টের মধ্যে আপনার যদি অর্ডার অফ কনভিকশন থাকে, তাহলে অর্ডার অফ কনভিকশনটা উল্লেখ করতে হবে, আর যদি অর্ডার অফ অ্যাকুইটাল থাকে, তাহলে আপনাকে অর্ডার অফ অ্যাকুইটাল উল্লেখ করতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে বলছি যে ইমপিউন জাজমেন্ট মূলত কি, এখানে কোন জজ সাহেব কোন মামলাতে কত তারিখে কি আদেশ দিছে, দণ্ডাদেশ দিলে বা ডেথ সেন্টেন্স দিলে বা খালাসের আদেশ দিলে, সেটাই আমরা চ্যালেঞ্জ করে তো হাইকোর্টের কাছে আসছি। এই জন্য এটার নাম হচ্ছে কি ইমপিউন জাজমেন্ট, অর্ডার অফ কনভিকশন অথবা অর্ডার অফ অ্যাকুইটাল, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, ক্রিমিনাল আপিলে কিন্তু আমাদেরকে চিফ জাস্টিসকে মেনশন করে লিখতে হবে। সিভিল রিভিশনে এটা ছিল, সিভিল আপিলে কিন্তু এটা ছিল না, সিভিল রিভিশনে এটা ছিল। ক্রিমিনাল আপিলে কিন্তু সিউত লিখতে হবে, এবং এই সিউত আমি বলেছি এটা হচ্ছে কি আমাদের ঘটনার বিবরণ। বাট ক্রিমিনালের যে সিউত আর সিভিল রিভিশনের যে সিউত, দুটা তো সেম হবে না।
এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে। এই পার্থক্যগুলোই কিন্তু আমরা কিন্তু আমাদের যে মূল ক্লাস সেখানে কিন্তু অনেক ভালোভাবে আপনাদেরকে বোঝাবো। সিউতের পরে দেখেন আমাদেরকে কিন্তু আপিলের গ্রাউন্ড লিখতে হবে। ক্রিমিনাল আপিলের যে গ্রাউন্ড এটা কিন্তু অবশ্যই ডিফারেন্ট হবে সিভিল আপিল অথবা সিভিল রিভিশনের থেকে, অবশ্যই বুঝতে পারতেছেন যে এটা আলাদা হবে। ক্রিমিনাল আপিলের জন্য আপনারা আলাদা কয়েকটা গ্রাউন্ড যদি মনে রাখেন তাহলে আপনি যে কোনো ক্রিমিনাল আপিলের প্রশ্নে কিন্তু সেটা কাজে লাগাতে পারবেন। গ্রাউন্ডের পরে আপনাকে প্রেয়ার লিখতে হবে। সব প্রেয়ারেই কিন্তু এইভাবে শুরু হয়, wherefore it is most humbly prayed that your lordship would graciously be pleased। এই 4-5 লাইন কিন্তু সব প্রেয়ারেই থাকে। আমি আপনাদেরকে বলছি যে একটা প্রেয়ার যদি ভালোভাবে আয়ত্তে আনেন তারপরে কিন্তু অল্প কিছু চেঞ্জ থাকবে, দেখবেন যে আপনি একটা প্রেয়ার মুখস্থ করলেই আপনি সব জায়গায় ওটাকে ব্যবহার করতে পারতেছেন। কিভাবে ব্যবহার করবেন সেগুলো আমাদের যে ক্লাসগুলো আমরা নিব, আমাদের কোর্সের যে ক্লাস, আমরা বলেছি যে আমরা একটা স্পেশাল কোর্সের আয়োজন করতেছি আপনাদের জন্য, এবং এই কোর্সের ক্লাস কিন্তু 21শে আগস্ট থেকে শুরু হবে। 8,000 টাকা কোর্স ফি, বাট আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। সেটা হচ্ছে যে আপনারা যদি 7 আগস্টের মধ্যে ভর্তি কনফার্ম করেন 3,000 টাকা ডিসকাউন্ট পাবেন। 5,000 টাকা দিয়ে আপনারা কিন্তু 30টা ক্লাস করতে পারবেন, 30টা ক্লাসের রেকর্ড পাবেন, আমাদের স্পেশাল নোটগুলো কিন্তু পেয়ে যাবেন। চলে আসি আমরা কোয়াশমেন্টের যে ড্রাফটিং এর ফরম্যাট, আমি সংক্ষেপে দেখাচ্ছি। দেখেন যেগুলো সিমিলার সেগুলো আমি আর দেখাচ্ছি না। এই জায়গাটা একটু চেঞ্জ আছে, এখানে আমাদেরকে ক্রিমিনাল মিসসেলেনিয়াস জুরিসডিকশন আমাদেরকে লিখতে হবে, এখানে আমাদেরকে ক্রিমিনাল মিসসেলেনিয়াস কেস নাম্বার লিখতে হবে। আর কোয়াশমেন্টের ধারা তো একটাই, এটা একটা সুবিধা 561 এ, এটা হচ্ছে কোয়াশমেন্টের ধারা। কোয়াশমেন্টে যে ব্যক্তি কোয়াশমেন্টের আবেদন করবে তার নাম হবে হচ্ছে পিটিশনার, আর যার বিরুদ্ধে আমি কোয়াশমেন্টটা করব তার নাম হবে হচ্ছে অপোজিট পার্টি। এটা কিন্তু আমাদের ক্রিমিনাল আপিলের ড্রাফটিং এর সাথে কোয়াশমেন্টের পার্থক্য। আরো কিছু পার্থক্য আছে, ঠিক আছে। এরপরে দেখেন কোয়াশমেন্টের এই জায়গাটাতে কিন্তু একটু পার্থক্য আছে, এখানে কিন্তু প্রসিডিংস লেখা হয়েছে, তার মানে এইটার নাম হচ্ছে ইমপিউন্ড প্রসিডিংস। বুঝতে পারছি কিনা? কোয়াশমেন্টের ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ করব হচ্ছে ইমপিউন্ড প্রসিডিংসটাকে আমরা চ্যালেঞ্জ করব কোয়াশমেন্টের ক্ষেত্রে। এরপরে আসি, দেখেন কোয়াশমেন্টেও কিন্তু আমাদেরকে চিফ জাস্টিসকে সম্বোধন করতে হবে, আপনারা দেখতেছেন। তারপরে খেয়াল করেন কোয়াশমেন্টেও সিউত আছে। আমি আপনাদেরকে বলেছি সিউত হচ্ছে ঘটনার বিবরণ, ধারাবাহিক বিবরণ, এটা ফ্যাক্টের থেকে দেখে লেখা যায়, ঠিক আছে। 2-3টা কমন সিউত মুখস্থ রেখে আপনি ফ্যাক্টের থেকেই কিন্তু সিউটটা লিখতে পারবেন। ফ্যাক্টের এক ফুল স্টপ থেকে টেনে আর এক ফুল স্টপ পর্যন্ত কিন্তু আপনি শুধু প্রথমে দ্যাট বসাবেন, দ্যাট বসায় কিন্তু আপনি নিয়ে আসবেন, নিয়ে আসার পরে কিন্তু লাস্টে একটা কমন সিউত আছে, সেটা জাস্ট মনে রাখলেই কিন্তু কি হবে, সেটা মনে রাখলেই কিন্তু আপনি সিউটটা খুব সহজেই কিন্তু আপনি লিখতে পারবেন। এগুলো আমরা আমাদের যে মূল ক্লাস আমরা করাবো, আমি বলেছি 30টা মতো ক্লাস আমরা নিব আমাদের কোর্সে। দেখেন এইটা হচ্ছে একটা কমন সিউতের একটা পয়েন্ট, এটা কিন্তু আপনি মনে রাখলে দেখা যাবে আপনি ক্রিমিনাল আপিল হোক আর ক্রিমিনাল কোয়াশমেন্ট হোক, দুই জায়গাতেই কিন্তু এটা কাজে লাগবে। তো এইগুলো আমরা টেকনিকগুলো কিন্তু আমরা দেখাবো, এক ক্লাসে তো সব টেকনিক দেখানো সম্ভব না। এটা জাস্ট আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে আমরা আমাদের ক্লাসগুলো কত সুন্দরভাবে আমরা নিব। আমরা 30টা ক্লাস, প্রত্যেকটা ক্লাসে কিন্তু পার্ট পার্ট করে আমরা ক্লাস নিব, টপিক ওয়াইজ কিন্তু আমরা ক্লাস নিব, যেখানে আপনারা সহজে সংক্ষেপে কিন্তু বুঝতে পারবেন। কোয়াশমেন্টের ক্ষেত্রেও আপনাদের কিছু গ্রাউন্ড আপনাদের মনে রাখা লাগবে, কমন কিছু গ্রাউন্ড যদি মনে রাখেন তাহলে সেই ক্ষেত্রে সুবিধা। কোয়াশমেন্টের ক্ষেত্রেও যে প্রেয়ার, ক্রিমিনাল আপিলের ড্রাফটিং এর যে প্রেয়ার, দুইটার মধ্যে 90%ই মিল আছে, জাস্ট 10% এদিক ওদিক, কোন জায়গাতে চেঞ্জ আছে সেগুলো আমরা পরবর্তীতে দেখাবো। আর ক্রিমিনাল আপিলের ড্রাফটিং এর সাথে কোয়াশমেন্টের ড্রাফটিং এর একটা বড় যে পার্থক্য, সেই বড় পার্থক্য হচ্ছে কি, যে কোয়াশমেন্টের ক্ষেত্রে আমাদের কি আছে, এফিডেভিট আছে, যেটা কিনা আমাদের ক্রিমিনাল আপিলের ড্রাফটিং এ কিন্তু নাই। বুঝতে পারছি কিনা? এফিডেভিট, একটা এফিডেভিট যদি আপনি মনে রাখেন তাহলে সেই একটা এফিডেভিটই আপনি সিভিল রিভিশনে লিখতে পারতেছেন, আপনি ওই এফিডেভিটটা কোয়াশমেন্টের মধ্যে লিখতে পারতেছেন, রিটের মধ্যেও লিখতে পারতেছেন। ক্রিমিনাল আপিলে এফিডেভিট লিখতে হয় না, কিন্তু ক্রিমিনাল আপিলের মধ্যে যদি বেল পিটিশন আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার আপনাকে এফিডেভিট কিন্তু লিখতে হবে। আচ্ছা, আমি এখন আপনাদেরকে 401
91 ধারার অধীনে একটা দরখাস্ত দেখাতে পারি, তার আগে আমি জাস্ট আপনাদেরকে দেখাই যে এই কোয়াশমেন্ট এবং ক্রিমিনাল আপিলের ড্রাফটিং এর মধ্যে যে পার্থক্য, এটার উপরেও কিন্তু আমাদের ক্লাস থাকবে। জাস্ট এগুলো আমি আর এখন বিস্তারিত আলোচনা করতেছি না, জাস্ট আপনাদেরকে দেখাই যাচ্ছি। এগুলো পরবর্তীতে আমরা আলোচনা করব আমাদের মূল ক্লাসে। আচ্ছা, 491 ধারার একটা প্রশ্ন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনাদেরকে বলছি যে 491 ধারার প্রশ্ন ধরার ক্ষেত্রে আপনাকে কি পয়েন্ট হচ্ছে যে অবৈধ আটক। ঠিক আছে, খেয়াল করেন। দ্য ডেপুটি কমিশনার ঢাকা পারপোর্টেড টু অ্যাক্ট আন্ডার স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 ইস্যুড 28/1/2007 অ্যান অর্ডার অফ ডিটেনশন। ঠিক আছে, তাহলে এই যে এখানে কি আছে, এখানে কিন্তু অর্ডার অফ ডিটেনশন আছে। ঠিক আছে, এবং আমি বলছি এইটা যখন আমাদের পার্ট তো না, প্রশ্নের মধ্যে সম্ভবত আমাদের গ্রুপ থাকবে, বুঝতে পারছি কিনা। এইটাই যখন আমাদের গ্রুপ কি থাকবে, গ্রুপ বি, এই ধরনের প্রশ্ন যখন গ্রুপ বি তে থাকবে তখন সেটা কি হবে, তখন সেটা কিন্তু আমাদের হবে হচ্ছে 491 ধারার দরখাস্ত, বুঝতে পারছি কিনা। আবার এইটাই যখন আমাদের কি হবে, এই ধরনের প্রশ্নই যখন আমাদের গ্রুপ সি তে থাকবে, তখন সেটা আবার কি হয়ে যাবে, তখন কিন্তু সেটা হ্যাবিয়াস কর্পাসের রিট, এটাই আমরা কিন্তু সহজে বুঝতে পারবো। বুঝতে পারছি কিনা বিষয়টা। তাহলে এই প্রশ্নটা আমি আপনাদেরকে দেখালাম। আচ্ছা, এখন দেখেন এটার ফরম্যাটটা দেখাচ্ছি। দেখেন এখানেও আমাদেরকে কি করতে হবে, এখানেও কিন্তু আমাদেরকে প্রথমে ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে, তারপরে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন, যেখানে জাস্ট চেঞ্জ আছে। আমি চেঞ্জের জায়গাটা একটু দেখাই। আমাদের যে চেঞ্জের জায়গাটা, সেই চেঞ্জের জায়গাটা কি, চেঞ্জের জায়গাটা হচ্ছে যে এই যে ক্রিমিনাল মিসসেলেনিয়াস জুরিসডিকশন লিখতে হবে। এটা কিন্তু আবার কোয়াশমেন্টের সাথে কি আছে, মিল আছে। কোনটার সাথে কোনটার মিল আর কোনটার সাথে কোনটার চেঞ্জ আছে, এই জায়গাটা কিন্তু একটু ফোকাস করা লাগবে। হ্যাঁ, তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। ক্রিমিনাল মিসসেলেনিয়াস কেস নাম্বার, এইটা কিন্তু আপনার একটু পরিবর্তন আছে ক্রিমিনাল আপিলের সাথে, আর কোয়াশমেন্টের সাথে আবার এই জায়গাটা মিল আছে। আর ধারা তো 491। এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে পরিবর্তনটা অন্য ড্রাফটগুলোর থেকে, সেখানে হচ্ছে যে আপনার যে ব্যক্তিকে অবৈধ আটক করা হয়েছে, ডিটেনু, এই ডিটেনুর নাম ঠিকানা প্রথমে দিতে হবে। এই ডিটেনুর নাম ঠিকানা প্রথমে দিতে হবে। এই ফরম্যাটটা কিন্তু আবার হ্যাবিয়াস কর্পাসের সাথে কিন্তু পুরোপুরি মিল আছে। শুধু হ্যাবিয়াস কর্পাসে আবার আপনার এই যে 491 ধারা, এই 491 ধারার জায়গায় হ্যাবিয়াস কর্পাসে হচ্ছে আমাদের 102, এটা উল্লেখ করা লাগে এই জায়গায়। বুঝতে পারছি কিনা। তাহলে কোন জায়গায় কতটুকু পরিবর্তন, এইগুলো আপনারা যখন বারবার লিখবেন না, লিখতে লিখতে কিন্তু আপনাদের মাথার মধ্যে ঢুকে যাবে। 491 ধারার দরখাস্ত যে করবে তার নাম পিটিশনার, তার নাম ঠিকানা দিতে হবে। যার এগেইনস্টে করব, ঠিক আছে, তার নাম কি হবে দেখেন, যার এগেইনস্টে আমরা দরখাস্তটা করব, এই দরখাস্তটা যার এগেইনস্টে করব তার নাম হবে অপোজিট পার্টি। এবং এখানে আপনার অপোজিট পার্টি যারা, এটাতে আমাদেরকে প্রথমে কিন্তু গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশকে আমাদের কিন্তু কি করা লাগবে, আমাদেরকে অপোজিট পার্টি বানাতে হবে। আপনি রিটের হ্যাবিয়াস কর্পাসের যারা রেসপন্ডেন্ট হবে ওইটা ধরাধরি আপনি বোঝেন, তাহলে আপনি 491 ধারা রেসপন্ডেন্ট না, 491 ধারার অপোজিট পার্টি কারা হবে এটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু একটু বোঝার আছে, এইগুলো আমরা আমাদের মূল ক্লাসে কিন্তু আলোচনা করব। এরপর দেখেন ইন দ্য ম্যাটার অফ দি, আপনাকে কিন্তু যে ইমপিউন্ড অর্ডার সেটা উল্লেখ করতে হবে। ইমপিউন্ড অর্ডার উল্লেখ করার পরে আপনাকে এখানেও চিফ জাস্টিসকে মেনশন করতে হবে। আপনারা ইতিমধ্যে বুঝছেন যে যতগুলো ড্রাফটের ফরম্যাট আমি দেখালাম, এখানে অনেক কিছুতেই কিন্তু মিল আছে, অল্প কিছু চেঞ্জ আছে। সিউত মানেই ঘটনার বর্ণনা, কিন্তু এখানে আপনাকে এই 491 ধারার যে সিউত, এখানে কিন্তু প্রথমে আপনাকে পিটিশনারের সম্পর্কে 2 লাইন লিখে নিতে হবে, তারপর রেসপন্ডেন্ট কারা সেটা উল্লেখ করতে হবে, তারপর আপনি ঘটনাটা উল্লেখ করবেন। সবার শেষে আপনি কোন আদেশ দ্বারা সংক্ষুব্ধ হয়েছেন সেটা উল্লেখ করতে হবে। এটার গ্রাউন্ড কিন্তু ওই যে হ্যাবিয়াস কর্পাসের গ্রাউন্ডের সাথে মিল থাকবে। হ্যাবিয়াস কর্পাসের গ্রাউন্ডগুলো আপনারা এই 491 ধারার দরখাস্ততে কিন্তু আপনারা আনতে পারবেন। বুঝতে পারছি কিনা। এবং
আমাদের এটাতেও কিন্তু এফিডেভিট দিতে হবে, 491 ধারার দরখাস্ততেও আমাদের কিন্তু এফিডেভিট দিতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখতে হবে আর কি। ঠিক আছে, ফরম্যাটের সাথে একটার সাথে আরেকটার কি পার্থক্য আছে, এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। এখন আমরা আমাদের আলোচনার একদম শেষ পার্টে চলে আসতেছি, সেটা হচ্ছে আমাদের গ্রুপ সি রিট। এই রিট আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে আবারও আমাদের যে স্পেশাল অফার, সেই স্পেশাল অফারটা আমি দিচ্ছি। আমরা কিন্তু একটা স্পেশাল অনলাইন কোর্সের আয়োজন করেছি। যারা আপনারা 2026 সালে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে হচ্ছে 21শে আগস্ট থেকে। সর্বমোট 30টা ক্লাস আমরা নিব এবং এই ক্লাসগুলো কিন্তু জুম অ্যাপ এবং ডিজিটাল বোর্ডের মাধ্যমে আমরা ক্লাসগুলো নিব। প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু রেকর্ডের ব্যবস্থা থাকবে। আমাদের কোর্স ফি হচ্ছে 8,000 টাকা, কিন্তু 7 আগস্টের মধ্যে যদি আপনি ভর্তি কার্য সম্পন্ন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু 3,000 টাকা কিন্তু ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ আপনি 5,000 টাকার মধ্যে কিন্তু এই 30টা ক্লাসের কোর্সটা আপনি করতে পারবেন। পাশাপাশি আপনারা কিন্তু এই কোর্সের সাথে আমাদের স্পেশাল 3 ভলিউমের 3টা নোট আছে। একটা হচ্ছে সিভিল ড্রাফটিংয়ের উপরে, একটা হচ্ছে ক্রিমিনাল ড্রাফটিংয়ের উপরে এবং একটা হচ্ছে রিট ড্রাফটিংয়ের উপরে। এই নোটটাও কিন্তু আপনারা সম্পূর্ণরূপে এই কোর্সের সাথে ফ্রিতে পাচ্ছেন। তাহলে মাত্র 5,000 টাকা যদি আপনি 7 আগস্টের মধ্যে ভর্তি হন, তাহলে মাত্র 5,000 টাকা দিয়ে কিন্তু আপনি পাচ্ছেন 30টা স্পেশাল ক্লাস। আমরা 30টা ক্লাস বলতেছি, হয়তো আরও 10টা ক্লাস বেশি নেওয়া হবে। 30টা স্পেশাল ক্লাস পাবেন। 30টা স্পেশাল ক্লাসের সাথে আপনি কিন্তু ক্লাসগুলোর রেকর্ডগুলো বারবার শুনতে পারবেন এবং অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু আমাদের যে নোট, সেই নোটটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। তাহলে আমরা আমাদের আলোচনার সর্বশেষ যে পার্ট রিট, সেই রিট নিয়ে আলোচনা করব। আগেই বলেছি যে 5 প্রকারের রিট আছে, 5 টাইপস অফ রিট: হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্সিউরারি, রিট অফ কোয়ারেন্টো। আচ্ছা, হ্যাবিয়াস কর্পাসের ক্ষেত্রে হ্যাবিয়াস কর্পাসের রিটটা ধরাটা খুবই সহজ। যদি কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করা হয়, তাহলে যে অথরিটি অবৈধভাবে আটক করছে সেই অথরিটির এগেইনস্টে যে কোনো ব্যক্তি এই হ্যাবিয়াস কর্পাসের রিটটা ফাইল করতে পারবে। তাহলে হ্যাবিয়াস কর্পাসের রিট কিন্তু যে কোনো ব্যক্তি করতে পারবে। এটা একটু ব্র্যাকেটে লিখে দিচ্ছি, দেখেন, যে কোনো ব্যক্তি কি করতে পারবে? যে কোনো ব্যক্তি হ্যাবিয়াস কর্পাসের রিটটা ফাইল করতে পারবে। বুঝতে পারছি কিনা? ঠিক তেমনি কোয়ারেন্টো, এই কোয়ারেন্টো কিন্তু কি করতে পারবে? যে কোনো ব্যক্তি কিন্তু এই রিট অফ কোয়ারেন্টো ফাইল করতে পারবে। আর এই ম্যান্ডামাস, প্রহিবিশন এবং সার্সিউরারি, এইটা শুধুমাত্র পারবে হচ্ছে সংক্ষুব্ধ ব্যক্তি, এগ্রিভড পারসন। এই যে এগ্রিভড পারসন কিন্তু কি করতে পারবে? আপনার এই ম্যান্ডামাস, প্রহিবিশন এবং সার্সিউরারি ফাইল করতে পারবে। এগ্রিভড পারসন ছাড়াও ফাইল করা যাবে, সেটা যাবে হচ্ছে পিআইএল এর অধীনে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। বুঝতে পারছি কিনা? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের অধীনে আপনি কি করতে পারবেন? আপনি কিন্তু ফাইল করতে পারবেন। আচ্ছা, এখন আসি, দেখেন, হ্যাবিয়াস কর্পাস আমরা বুঝলাম যে কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করা যদি হয়, ফ্যাক্টের মধ্যে যদি আমরা দেখি কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করা হয়েছে, স্পেশাল পাওয়ার অ্যাক্টের অধীনে আটক করা হয়েছে, বা কাউকে আটক করা হয়েছে, করার পরে তাকে তার পক্ষে লয়ার অ্যাপয়েন্ট করতে দেওয়া হচ্ছে না বা কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না, এরকম পরিস্থিতিতে আপনাকে বুঝতে হবে যে আপনার প্রশ্নে হ্যাবিয়াস কর্পাসের কথা বলতেছে। এই ম্যান্ডামাসের ক্ষেত্রে একটা কমন একটা বিষয়টা মাথায় রাখেন, আপনার যে রিটি আসুক না কেন এর সাথে কিন্তু ম্যান্ডামাসটা চলে আসে। কথা কি বুঝতে পারছি কিনা? ম্যান্ডামাস হচ্ছে আদেশ সূচক রিট। সরকার বা কোনো ট্রাইব্যুনাল বা আদালত বা কোনো কর্তৃপক্ষ, তার যে দায়িত্ব, এই দায়িত্ব যদি সে পালন না করে, তখন হাইকোর্ট ডিভিশন এই রিট অফ ম্যান্ডামাসের মাধ্যমে তাকে তার দায়িত্ব পালন করতে বাধ্য করতে পারে। তা আপনি এই হ্যাবিয়াস কর্পাসের মধ্যেও ম্যান্ডামাস চলে আসবে। তারপর হচ্ছে আপনার কোয়ারেন্টো, আপনার মনে করেন প্রশ্নে আপনার হ্যাবিয়াস কর্পাসটা আসছে, কিন্তু তার সাথে কিন্তু ম্যান্ডামাসটা যুক্ত করা যেতে পারে। আবার প্রশ্নের মধ্যে আপনার কোয়ারেন্টো আসছে, তার সাথেও কিন্তু ম্যান্ডামাসটা কিন্তু যুক্ত করা যেতে পারে।
অনেক সময় কিন্তু একটা ফ্যাক্টের মধ্যে 2-3টা রিটও কিন্তু চলে আসতে পারে। যেরকম আমাদের যে 2025 সালের প্রশ্ন, ওটা কিন্তু কোয়ারেন্টো আসছে, বাট কোয়ারেন্টোর সাথে কিন্তু আবার কি আপনার ম্যান্ডামাসও কিন্তু আসছে। তা এই যে জিনিসগুলো কিন্তু আমরা যখন বিগত সালের প্রশ্নগুলো ভালো করে সলভ করব তখন কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন। আমি এখন আর বিস্তারিত আলোচনা করতেছি না এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে যে বিষয়টা যাচ্ছে আমরা প্রহিবিশন হচ্ছে যে যদি কোনো ব্যক্তি হোক, প্রতিষ্ঠান হোক, ঠিক আছে, বা ট্রাইব্যুনাল হোক, আদালত হোক, যেই হোক না কেন, একটা অবৈধ কাজ করতে যাচ্ছে, ইজ অ্যাবাউট টু কমিটেড, ঠিক আছে, এখনো করেনি, করতে যাচ্ছে, তাকে থামানোর জন্য যে রিটটা ফাইল করতে হবে সেটা হচ্ছে কি রিট অফ প্রহিবিশন। আর সারসিওরারি কোনটা? সারসিওরারি হচ্ছে যে একটা অবৈধ কাজ অলরেডি করা হয়ে গেছে, তখন সেই অবৈধ কাজকে বাতিল করার জন্য যে রিটটা ফাইল করব আমরা সেটা হচ্ছে সারসিওরারি। প্রহিবিশন এবং সারসিওরারি এই দুইটার মধ্যে পার্থক্য আছে। প্রহিবিশন হচ্ছে আপনার প্রিভেন্টিভ, আর সারসিওরারি হচ্ছে কিউরেটিভ। বুঝতে পারছি কিনা? সারসিওরারির ক্ষেত্রে আপনার অবৈধ কাজ হয়ে গেছে, মনে করেন একটা ইলেকশন অবৈধভাবে হয়ে গেছে, এখন সেই ইলেকশনের ফলাফলটাকে বাতিল ঘোষণা করার জন্য যে রিটটা আপনি ফাইল করবেন সেটা হচ্ছে কি সারসিওরারি। আমরা বিস্তারিত আমাদের পরবর্তীতে আমরা মূল ক্লাসগুলোতে আলোচনা করব। কোয়ারেন্টো কোনটা? কোয়ারেন্টো হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো অবৈধ পদ দখল করে রাখে, অবৈধ পোস্ট, কোনো সরকারি পোস্ট যদি অবৈধভাবে দখল করে রাখে, তখন হাইকোর্ট জানতে চাইবে তার কাছে আন্ডার হোয়াট অথরিটি সে ওই অফিসটা ধরে রাখছে, কোন অথরিটি বলে সে ওই অফিসটা ধরে রাখছে, এইটা কিন্তু তখন হাইকোর্ট তার কাছে জানতে চাইতে পারবে, এবং এটাকেই বলে রিট অফ কোয়ারেন্টো। এই যে রিটগুলো কোথায় আছে দেখেন, এখানে আমি আর জাস্ট সংক্ষেপে আমরা এখানে লিখছি, এটা আর আমি পড়তেছি না, রিপিট করতেছি না। আমরা এখন দেখব যে 102 নম্বর অনুচ্ছেদের কোন সাব অনুচ্ছেদে কোন রিট সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা একটু আমরা দেখব। দেখেন 102AI ম্যান্ডামাস অ্যান্ড প্রহিবিশন, 102AI সারসিওরারি, 102BI হ্যাভিয়াস কর্পাস, 102BII কোয়ারেন্টো। তাহলে আমাদেরকে কিন্তু এই চারটা কিন্তু মুখস্থ রাখা লাগবে। চারটা একটু খেয়াল করেন, কারণ আপনি যখন ড্রাফটিং এর ফরম্যাটটা তৈরি করবেন তখন তো আপনাকে 102 নম্বর অনুচ্ছেদ উল্লেখ করতে হবে, বাট 102 নম্বর অনুচ্ছেদের কোন সাব অনুচ্ছেদে কোন রিটটা সম্পর্কে বলা আছে সেটা কিন্তু আপনাকে ওখানে উল্লেখ করতে হবে। এরপরে দেখেন রিটের মামলার ক্ষেত্রে রেসপন্ডেন্ট কারা হবে, এটা ধরাটা সব থেকে কঠিন। আপনাদের যে প্রশ্নগুলো আছে, মানে আপনার হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার যে 3টা পার্ট, এই 3টা পার্টের মধ্যে সব থেকে সহজ হচ্ছে ক্রিমিনাল পার্ট, এরপর হচ্ছে সিভিল পার্ট। রিটটা একটু কঠিন আপনাদের কাছে লাগবে, এবং এই রিটটা যে কঠিন, এই কঠিনের মধ্যে আবার সব থেকে বেশি কঠিন লাগবে আপনাদের কাছে যে রিটের রেসপন্ডেন্ট কারা হবে। যদিও আপনি এক ক্লাসে এখন বুঝবেন না, তারপর আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে রিট মামলার ক্ষেত্রে রেসপন্ডেন্ট কারা হবে। দেখেন রিটটা পাবলিক অথরিটি বা স্টেট ফাংশনারির বিরুদ্ধে করতে হয়, এই জন্য আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা গভর্নমেন্টকে কিন্তু কি করব, রেসপন্ডেন্ট করব, ঠিক আছে। গভর্নমেন্ট অফ দ্য পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশকে কিন্তু অবশ্যই রিট মামলার ক্ষেত্রে রেসপন্ডেন্ট করতে হবে। তাহলে আমরা একটা রেসপন্ডেন্ট কিন্তু সহজে পেয়ে গেছি। তারপর আমি আপনাদেরকে রেসপন্ডেন্ট ধরার কিছু টেকনিক কিন্তু আমরা শেখাবো আমাদের যে মূল ক্লাস, সেই মূল ক্লাসে। আর এরপরে আমরা রিট মামলার ক্ষেত্রে কাদেরকে রেসপন্ডেন্ট বানাবো, ফ্যাক্টটা আমাদেরকে ভালো করে পড়ে দেখতে হবে যে ডিসিশন মেকার কে, অর্ডার ইস্যুইং অথরিটি কে। এই যে ডিসিশন মেকার বা অর্ডার ইস্যুইং অথরিটি, এটা যে হবে তাকে আমাদেরকে রেসপন্ডেন্ট বানাতে হবে। রিট ড্রাফটিং এর ক্ষেত্রে আমরা 1 নম্বর রেসপন্ডেন্ট সবসময় বানাবো কাকে, গভর্নমেন্ট অফ বাংলাদেশ রিপ্রেজেন্টেড বাই দ্য সেক্রেটারি মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, এখানে আবার অবলিক দিয়ে এডুকেশন দিছি, ফুড দিছি। এগুলো কেন দিছি? এগুলো দিছি এই কারণে যে আপনার ফ্যাক্টটা ভালো করে পড়তে হবে। ফ্যাক্টের মধ্যে যদি এনভায়রনমেন্ট রিলেটেড কোনো ইস্যু থাকে তাহলে হবে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট। ফ্যাক্টের মধ্যে যদি এডুকেশন রিলেটেড কোনো বিষয় থাকে তাহলে কিন্তু হবে মিনিস্ট্রি অফ এডুকেশন। ফ্যাক্টের মধ্যে যদি ফুড রিলেটেড কোনো বিষয় থাকে তাহলে কিন্তু আপনার হবে কি, মিনিস্ট্রি অফ ফুড।
তাই এই যে 1 নাম্বার রেসপন্ডেন্ট, এটা ধরা কিন্তু খুবই সহজ কাজ। আমি আবারও বলতেছি, তাহলে 1 নাম্বার রেসপন্ডেন্টের ক্ষেত্রে আমরা কি করব? 1 নাম্বার রেসপন্ডেন্টের ক্ষেত্রে আমরা এইটা যদি মুখস্থ রাখি তাহলেই আমরা কিন্তু বানাতে পারতেছি যে গভর্নমেন্ট অফ বাংলাদেশ, খেয়াল করেন এই যে লাইনটা মনে রাখতে হবে, গভর্নমেন্ট অফ বাংলাদেশ রিপ্রেজেন্টেড বাই দ্য সেক্রেটারি, এতটুকু মুখস্থ রাখবো আমরা। এরপর আপনি মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট হবে নাকি আপনার এডুকেশন হবে নাকি ফুড হবে, এটা আপনার ফ্যাক্টের মধ্যে যদি এনভায়রনমেন্টের বিষয় থাকে তাহলে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফ্যাক্টের মধ্যে যদি ফুড রিলেটেড বিষয় থাকে তাহলে মিনিস্ট্রি অফ ফুড, আবার যদি হ্যাবিয়াস কর্পাসের রিট হয় তাহলে হচ্ছে কি আপনার হোম মিনিস্ট্রি আসবে। বুঝতে পারছি কিনা? তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে আর কি। তো এইগুলো আমরা বিস্তারিত আমাদের যে মূল ক্লাস, সেই মূল ক্লাসে আলোচনা করব। তারপর আপনারা কয়েকটা কমন পয়েন্ট মনে রাখতে হবে আপনাকে। সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আপনি কাদেরকে রেসপন্ডেন্ট বানাবেন, কয়েকটা কমন বিষয়, যেরকম সিটি কর্পোরেশনের ক্ষেত্রে মেয়রকে রেসপন্ডেন্ট বানাতে হয়। টিচারের ক্ষেত্রে টিচারের ক্ষেত্রে আপনার অটোমেটিকলি আপনার মিনিস্ট্রি অফ এডুকেশন তো আসবেই, এর সাথে কিন্তু আপনার কি আসবে, আপনার এই যে দ্য চেয়ারম্যান আসবে, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড, ঠিক আছে, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, এরা কিন্তু কি কমন রেসপন্ডেন্ট। পোর্ট অথরিটির ক্ষেত্রে কারা আসবে, মিউটেশনের ক্ষেত্রে কারা আসবে, মিউটেশনের ক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসতে পারে, সিল্যান্ড আসতে পারে, ঠিক আছে, যে দ্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ল্যান্ড, এরা আসতে পারে। এই রকম কমন কয়েকটা বিষয় আপনি কিন্তু মনে রাখতে পারেন। ডিটেনশনের ক্ষেত্রে কারা আসবে, ইমিগ্রেশনের ক্ষেত্রে কারা আসবে, এই জিনিসগুলো আপনারা একটু কি করতে পারেন, মনে রাখতে পারেন আর কি। সার্ভিস ম্যাটারের ক্ষেত্রে কারা আসবে, এরকম কয়েকটা পয়েন্ট যদি মনে রাখেন তাহলে কিন্তু সহজ হবে। এখন আমি আপনাদেরকে রিটের উপর একটা প্রশ্ন সলভ করে দেখাবো এবং এর সাথে আমাদের আজকের আলোচনার সমাপ্তি ঘটবে। খেয়াল করেন, এখানে একটা প্রশ্ন আছে, এটা 2025 সালের প্রশ্ন। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এক্স ওয়াজ অ্যাবডাক্টেড অন 3rd April 2023 at 6:30 AM from the road just in front of his apartment located at plot 13 road নয়ের A, ধানমন্ডি, ঠিক আছে, বাই দ্য মেম্বার্স অফ ল এনফোর্সিং এজেন্সি। তাহলে এই যে এই যে আপনার যে ব্যক্তিকে এখানে আটক করা হয়েছে, সেই ব্যক্তিকে আটক করছে কারা? ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকজন আটক করছে। আমরা বুঝতেই পারতেছি কি এখানে হচ্ছে কি হ্যাবিয়াস কর্পাসের রিট আমাদেরকে ফাইল করতে হবে। দেখেন আমাদেরকে কিন্তু এই প্রশ্নগুলোতে প্রথমে অ্যান্সারটা কিন্তু লিখে নিতে হবে যে কোন রিট আপনাকে ফাইল করতে হবে, সেটার অ্যান্সারটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে আর কি। সেই অ্যান্সার উল্লেখ করার পরেই কিন্তু আপনাকে ড্রাফটের মধ্যে ঢুকতে হবে। এটা হচ্ছে আমাদের রিটের একটা ড্রাফট। খেয়াল করেন, রিটের যে ড্রাফট, সেই ড্রাফটের সাথে কিন্তু প্রথম পার্থক্য কি, এখানে কিন্তু ডিস্ট্রিক্ট নাই। প্রত্যেকটা ড্রাফটে দেখছেন যে ডিস্ট্রিক্ট ছিল, বাট আমাদের যে রিটের ড্রাফটিং, সেই রিটের ড্রাফটিংয়ে কিন্তু আমাদের কোনো ডিস্ট্রিক্ট নাই। ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ যে শুরু হবে, তারপরে হাইকোর্ট ডিভিশন, রিটের যে ড্রাফটিং এর ফরম্যাট, সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা যে পার্থক্য এখানে খেয়াল করতে হবে, স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন। হাইকোর্ট ডিভিশন কিন্তু রিট ম্যাটারের উপরে স্পেশাল এবং অরিজিনাল জুরিসডিকশন অ্যাপ্লাই করে। এইটা যদি ভুল লেখেন তাহলে কিন্তু হইছে কাজ, তাহলে কিন্তু বিপদ। এরপরে রিট পিটিশন নাম্বার লিখতে হবে। এরপরে আপনাকে উল্লেখ করতে হবে হচ্ছে যে কোন অনুচ্ছেদ অনুযায়ী আপনি এই রিটটা ফাইল করছেন, ঠিক আছে, এবং এর সাথে আরো কি কি অনুচ্ছেদ রিলেটেড সেটা আপনাকে উল্লেখ করতে হবে। এরপরে দেখেন আপনাকে হচ্ছে যে ইমপিউন্ড অর্ডার অথবা যে ইনঅ্যাকশন, ঠিক আছে, সেটা আপনাকে উল্লেখ করতে হবে। উল্লেখ করার পরে আপনাকে কিন্তু রিটে কিন্তু চিফ জাস্টিসকে সম্বোধন করতে হয়। এগুলো আমরা অনেকগুলোতেই পেয়েছি। এটা যেহেতু হ্যাবিয়াস কর্পাসের রিট, এই হ্যাবিয়াস কর্পাসের রিটের যে ফরম্যাট, সেটার সাথে কিন্তু আমাদের অন্য রিটের ফরম্যাটগুলোর সাথে একটু পার্থক্য আছে। বাকি যে 4টা রিটের ফরম্যাট ওইগুলো একরকম, আর হ্যাবিয়াস কর্পাসের যে রিটের ফরম্যাট সেটা কিন্তু একটু পার্থক্য। এখানে কিন্তু ডিটেনুর নাম লিখতে হবে। এইটা আবার কিন্তু ফৌজদারি কার্যবিধির 491 ধারার অধীনে যে দরখাস্ত, এটার সাথে কিন্তু কি আছে, মিল আছে। বুঝতে পারছি কিনা? মিল আছে। আমার হাতের লেখা ভালো না, আপনারা এই স্ক্রিনে দেখলেই ভালো বুঝবেন। আমি লিখি না সাধারণত, তারপরও জাস্ট আপনাদের বোঝার জন্য একটু লিখলাম। তাহলে খেয়াল করেন
যে এই যে ডিটেনুর নাম ঠিকানা আপনাকে উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে রিট যে ফাইল করবে, যে ব্যক্তি রিটটা ফাইল করবে তার নাম হবে হচ্ছে পিটিশনার, যার এগেইনস্টে আমি রিট ফাইল করব, ঠিক আছে, সে হবে হচ্ছে রেসপন্ডেন্ট। দেখেন 491 ধারার সাথে এখানে একটু পার্থক্য আছে। 491 ধারাতে কিন্তু আমরা অপোজিট পার্টি লিখছি, আর রিটের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি লিখতে হবে, রেসপন্ডেন্ট লিখতে হবে। তা রেসপন্ডেন্ট আমরা উল্লেখ করার পরে আমাদেরকে সিউতে যেতে হবে। সিউতে আমি আগেই বলছি, সিউত হচ্ছে যে আপনার ঘটনার ধারাবাহিক বিবরণ, বাট রিটের যে সিউত, 1 নম্বর সিউত, 2 নম্বর সিউত, এগুলো কমন সিউত, এগুলো আপনি সব রিটে লিখতে পারবেন। আর সবার যে শেষের যে লাস্টের পয়েন্টটা সেটাই যে 8 নাম্বার, এটাও হচ্ছে কমন। দেখেন, দ্যাট বিং এগ্রিভড বাই অ্যান্ড ডিসস্যাটিসফাইড উইথ দ্য ইলিগাল ডিটেনশন অফ দ্য ভিকটিম এক্স অ্যান্ড দ্য কন্টিনিউশন ভায়োলেশন অফ হিজ কনস্টিটিউশনাল রাইট অ্যান্ড অ্যাজ নো আদার ইফিকেশিয়াস রেমেডি, এই কথাটা কিন্তু রিটের ক্ষেত্রে লিখতে হয় যে নো আদার, এই যে নো আদার ইফিকেশিয়াস রেমেডি ইজ প্রোভাইডেড বাই ল। আপনি রিটটা কিন্তু তখনই করতে পারবেন যখন আপনি অন্য আইনে প্রতিকার পাচ্ছেন না, ঠিক আছে। দ্য পিটিশনার বেগস টু মুভ দিস অ্যাপ্লিকেশন বিফোর দ্য ফলোয়িং অ্যামংস্ট আদার, অ্যাপ্লিকেশন অন দ্য ফলোয়িং অ্যামংস্ট আদার। আচ্ছা, এরপরে গ্রাউন্ডের ক্ষেত্রে, রিটের ক্ষেত্রে কমন গ্রাউন্ড আপনি কিছু লিখবেন, আর আপনাকে ফ্যাক্টের ক্ষেত্রে ফ্যাক্টের থেকে আপনাকে গ্রাউন্ড আনতে হবে, ফ্যাক্টের থেকে আপনি গ্রাউন্ড আনতে পারবেন, আর কমন গ্রাউন্ড তো আপনি লিখবেনই। পাশাপাশি এখানে আপনার কোন রিট আসছে সেটার উপরে বেস করে কিন্তু আপনাকে গ্রাউন্ড লিখতে হবে, ঠিক আছে। বিশেষ করে হ্যাবিয়াস কর্পাস হলে আপনার কিছু আর্টিকেল যেগুলো ভায়োলেট হয়, ঠিক আছে, আবার সারশিওরির ক্ষেত্রে সেই একই আর্টিকেলও ভায়োলেট হতে পারে, আবার অন্য আর্টিকেলও ভায়োলেট হতে পারে, এটা ফ্যাক্ট টু ফ্যাক্ট ভ্যারি করবে। তাহলে রিটের ক্ষেত্রে কিন্তু গ্রাউন্ডগুলো ফ্যাক্ট টু ফ্যাক্ট ভ্যারি করবে। এরপরে প্রেয়ার, আপনি একটা রিটের প্রেয়ার যদি মোটামুটি ভালোভাবে মনে রাখেন, যে কোনো রিটেই আপনি ওই প্রেয়ারটা লিখতে পারবেন, কিছু জাস্ট হালকা চেঞ্জ আসতে পারে। আচ্ছা, এরপরে রিটের ক্ষেত্রে আমাদেরকে এফিডেভিটটা লিখতে হবে। এফিডেভিট আমরা কিন্তু লিখেছি সিভিল রিভিশনে, সেই এফিডেভিট কিন্তু আমরা লিখেছি কোয়াশমেন্টে, এবং রিটেও আমাদেরকে এফিডেভিট লিখতে হবে। তাহলে এই ছিল আমাদের আজকের যে আলোচনা। আমি আমার এই আলোচনাটা শেষ করে দিলাম। আলোচনা শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বে আমি আবারও আপনাদেরকে বলতেছি, যারা আপনারা এই 2026 সালে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন, যারা জীবনে প্রথমবার যারা হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন, অথবা যারা বারবার পরীক্ষা দিচ্ছেন বাট আপনি কৃতকার্য হতে পারতেছেন না, তারা কিন্তু আমাদের এই কোর্সটা করে দেখতে পারেন। আমরা কিন্তু আপনাদের জন্য, অর্থাৎ যারা আপনারা 2026 সালে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য একটা স্পেশাল অনলাইন কোর্সের আয়োজন করেছি। আমাদের 21শে আগস্ট থেকে আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে। সর্বমোট 30টা ক্লাস আমরা নিব। কোর্স ফি 8,000 টাকা, বাট একটা স্পেশাল ডিসকাউন্ট আমরা দিয়েছি, সেটা হচ্ছে যে 7 আগস্টের মধ্যে যদি আপনি ভর্তি কার্য সম্পন্ন করেন তাহলে 3,000 টাকা ডিসকাউন্ট পাবেন। মাত্র 5,000 টাকা দিয়ে আপনি এই কোর্সটা সম্পন্ন করতে পারবেন। এই কোর্সে আপনি 30টা ক্লাস তো পাচ্ছেনই, পাশাপাশি আমাদের যে লেকচার শিট, আমাদের যে 3 ভলিউমের স্পেশাল যে নোট সিভিল ড্রাফটিংয়ের উপরে, ক্রিমিনাল ড্রাফটিংয়ের উপরে এবং রিট ড্রাফটিংয়ের উপরে, এটাও কিন্তু আপনারা এটার সাথে ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তাহলে এটা কিন্তু আপনাদের জন্য দারুণ একটা অফার। ইনশাল্লাহ এই কোর্সটা আপনাদের কাজে আসবে। মাত্র 5,000 টাকা দিয়ে যদি আপনি 7 আগস্টের মধ্যে ভর্তি হন, আপনি স্পেশাল 30টা ক্লাস করতে পারবেন। ক্লাসগুলো আমরা ডিজিটাল বোর্ড অথবা জুম অ্যাপের মাধ্যমে আমরা সাধারণত ক্লাস নিই, বাট যদি আপনাদের অনেক সময় বোর্ডে একটু লিখে দেখানোর দরকার হয়, সেক্ষেত্রে আমরা আবার দেখাই। বাট জুমে ক্লাস নিলে আপনারা কিন্তু প্রশ্নও করতে পারবেন। হাইকোর্ট পারমিশন পরীক্ষাতে কিন্তু অসংখ্য প্রশ্ন কিন্তু আপনাদের মনের মধ্যে থাকে, যে অনেক কনফিউশন থাকে, এই কনফিউশনগুলো কিন্তু ক্লিয়ার হওয়ার দরকার আছে। তা আমাদের জুম ক্লাসগুলোতে কিন্তু আমরা ক্লাস শেষ হওয়ার পরে প্রশ্ন করার সুযোগ দিই, এবং যার যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা তখন দিয়ে দিই, এবং জুমে কিন্তু আমরা স্ক্রিন দেখিয়েই ক্লাস নিব। তা আমি বিশ্বাস করি যে এই কোর্সটা আপনাদের কাজে আসবে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।